হ্যালো গাইস, আজকে আমরা চলে এসেছি আমাদের ক্লাস 11 এর অ্যাটমিক স্ট্রাকচারের দ্বিতীয় লেকচারে। আজকের ক্লাসে আমরা কমপ্লিট করব থমসন মডেল, রাদারফোর্ড মডেল, ম্যাক্সওয়েল থিওরি এবং প্লাঙ্কের কোয়ান্টাম থিওরি। দেখো, আজকে আমরা যে চারটা টপিক করছি, প্রতিটা টপিকই কোনো পরীক্ষার দৃষ্টিকোণ থেকে যথেষ্ট গুরুত্বপূর্ণ। তাই তোমাদেরকে বলবো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখবে, আর কোথাও একটু ডাউট হলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তুমি যদি এই ক্লাসে প্রথম হও তাহলে তোমাকে বলবো আমরা আগের ক্লাসে অ্যাটমিক স্ট্রাকচারের ইলেকট্রন, প্রোটন, নিউটনের ডিসকভারি সম্বন্ধে আলোচনা করেছি। তো তাই তোমাকে বলবো তুমি যদি আগের ক্লাসটি করে নিয়ে এই ক্লাসটি অ্যাটেন্ড করো তাহলে তোমার পরবর্তী পার্টটা বুঝতে অনেক সুবিধা হবে। আর তুমি যদি এই চ্যানেলে নতুন হও তাহলে এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখো। তাহলে চলো আর দেরি না করে শুরু করি আজকের ক্লাস। তাহলে চলো শুরু করি আজকের ক্লাস। দেখো, আজকের ক্লাসটি শুরু করার আগে আমরা এর আগের ক্লাসে কি দেখিয়েছিলাম না, ইলেকট্রন কিভাবে আবিষ্কার হয়েছিল ক্যাথোড রে থেকে, তারপরে অ্যানোড রে থেকে কিভাবে পজিটিভ চার্জের যে ধারণা পাওয়া গেল সেটা আমরা দেখেছিলাম, তারপরে নিউটন আবিষ্কার কিভাবে হয়েছিল সেটা আমরা দেখেছিলাম। এবার আমাদের যখন ক্যাথোড রে যখন আবিষ্কার হলো এবং অ্যানোড রে আবিষ্কার হওয়ার পরে একটা পজিটিভ আধানের অস্তিত্বের একটা সম্ভাবনা দেখা দিল। এবার ওই সময়ে ক্যাথোড রে সম্বন্ধে প্রথম কে আলোচনা করেছিল? উইলিয়াম ক্রুক্স। আচ্ছা, এবার না আমরা একটা কি করব, এখন থমসন মডেলটা শুরু করার আগে আমরা স্টেপ বাই স্টেপ কিভাবে বিষয়টা আসলো সেটাকে আমরা একটু ভেঙে ভেঙে তারপরে দেখা ব্যাপারটাকে ক্লিয়ার করবো আর কি। দেখো, যখন ক্যাথোড রে আবিষ্কার হওয়ার পরে তারপরে কিন্তু ধীরে ধীরে মডেলগুলোর দিকে যাচ্ছিল। তো আমরা সেই থিওরি পার্টটাকে কিভাবে স্টেপ বাই স্টেপ মডেলটা তৈরি হচ্ছে সেটা সম্বন্ধে প্রথমে আলোচনা করে নিয়ে তারপর আমরা থমসন মডেল নিয়ে পড়বো আর কি। দেখো কি হলো না, হচ্ছে গিয়ে যখন ক্যাথোড রে আবিষ্কার হলো, ক্যাথোড রে আবিষ্কার হলো, ক্যাথোড রে কবে আবিষ্কার হলো না, হচ্ছে গিয়ে 1878 সালের দিকে। কে তৈরি করলেন না, উইলিয়াম ক্রুক্স। আচ্ছা, তাহলে ক্যাথোড রে প্রথমে আবিষ্কার হলো। ক্যাথোড রে তার আগে কিন্তু কাজ হচ্ছিল, কিন্তু ফার্স্ট আমরা ক্যাথোড রে সম্বন্ধে একটু জানতে পারলাম 1878 সালের দিকে। সেখানে কি একটা নেগেটিভ চার্জের একটা অস্তিত্ব পাওয়া গেল। এবার তারপরে কি হলো না, তারপরে অ্যানোড রে আসলো। অ্যানোড রে কে তৈরি করেছিল? অ্যানোড রে আসলো, তাই তো। অ্যানোড রে কত সালে আসলো না, 1886 এর দিকে আমার অ্যানোড রেটা তৈরি হলো। সেটা কে তৈরি করলেন না, সেটা হচ্ছে কি গোল্ডস্টেইন। যখন অ্যানোড রে তৈরি করলো তার মানে কি, যে পরমাণুর ভেতরে একটা পজিটিভ আধানের অস্তিত্ব বোঝা গেল। এবার এগুলো তৈরি হওয়ার পরে তারপরে কি আসলো না, হচ্ছে কি জে থমসন। তারপরে জে থমসন আসলো। জে থমসন এসে উনি কি করলেন না, ক্যাথোড রেটাকে ভালো করে কি করলেন, অ্যানালাইসিস করলেন, করে নিয়ে ওই যে নেগেটিভ চার্জ গুলো পাওয়া গেছিল সেটাকে উনি ইলেকট্রন হিসেবে চিহ্নিত করলেন। এবার সেই সময় অ্যানোড যে একটা প্রোটন কণা সেটা কিন্তু তখনও কিন্তু আবিষ্কার হয়নি, এবং তখনও কিন্তু নিউটন সম্বন্ধে কিন্তু আলোচনা হয়নি। কারণ নিউটন কত সালে আসছিল? নিউটন আসছিল হচ্ছে গিয়ে, থমসন আসলেন হচ্ছে কি কত না, হচ্ছে না 1897 সালের দিকে থমসন আসলেন। থমসন এসে কি করলেন না, ক্যাথোড রেটাকে নিয়ে উনি এক্সপ্লেন করলেন। এবার করার সময় তারপরে কি হলো না, তারপরে উনি যখন এই ক্যাথোড রেটাকে অ্যানালিসিস করে যখন ইলেকট্রন তৈরি করলেন, করার পরে এদিকে গোল্ডস্টেইন অ্যানোড রে থেকে একটা পজিটিভ আধানের অস্তিত্ব পেলেন। তারপরে থমসন কি বললেন না, থমসন হচ্ছে গিয়ে উনি একটা অ্যাটমের স্ট্রাকচার সম্বন্ধে উনি একটা মডেল তৈরি করলেন। এবার উনার মডেলটা কিরকম ছিল দেখো, যদিও উনার মডেলটা ঠিক ছিল না, তবে কিন্তু এটা আমাদের অ্যাটমের মডেল সম্বন্ধে একটা ফার্স্ট মডেল আমরা বলতে পারি আর কি। সেই মডেল উনি বললেন কি, যে উনি কল্পনা করলেন যে অ্যাটম হচ্ছে গিয়ে একটা পজিটিভ আধানের সুষম গোলক হিসেবে ধরলেন, একটা গোলক যার ভিতরে পজিটিভ আধান ভর্তি আছে।
ঠিক আছে, তাহলে এটা পুরোটা হচ্ছে কি পজিটিভ আধানে ভর্তি আছে, এবং তার মাঝখানে উনি কি করলেন যে নেগেটিভ আধানগুলো তার মাঝখানে ছড়িয়ে ছিটিয়ে সুষমভাবে বিন্যস্ত আছে। নেগেটিভ আধানগুলো এইভাবে বিন্যস্ত আছে। উনি এই ধরনের একটা অ্যাটমিক মডেল তৈরি করলেন কবে না 1897 এর দিকে তৈরি করলেন। কারণ উনি যখন এই মডেলটা প্রপোজ করেন আর কি, তখন কি হয়েছিল, জাস্ট পজিটিভ আধান এবং নেগেটিভ আধান এটা প্রমাণ হয়েছিল, তখন নিউটন আসেনি বা নিউক্লিয়াস সম্বন্ধে তখনও কোনো ধারণা পাওয়া যায়নি। তো উনার এই যে মডেলটা পাওয়া গেল, সেই মডেলটাকে নাম দিয়ে দেওয়া হলো কি, এটাকে উনি নাম দিয়েছিলেন প্লাম পুডিং মডেল। প্লাম পুডিং মডেল। তো এই মডেলটাকে আমরা কি বলবো না, প্লাম পুডিং মডেল। বা এই মডেলটাকে তোমরা এইভাবে কল্পনা করতে পারো যে তুমি যদি তরমুজকে যদি মাঝখান থেকে অর্ধেক করে কেটে দাও, তো তাহলে তার ভেতরে যে লাল অংশটা থাকবে তো সেটাকে আমরা পজিটিভ আধান হিসেবে কল্পনা করতে পারি, এবং ওর ভেতরে যে বীজগুলো থাকবে সেই বীজগুলোকে আমরা এটাকে ইলেকট্রন হিসেবে কল্পনা করতে পারি। তো তাই জন্য এই প্লাম পুডিং মডেল বা প্লাম পুডিং মডেল কথার অর্থ কি, এটা কোথায় থেকে আসলো, যে উনি এটাকে কল্পনা করেছিলেন যে অনেকটা হচ্ছে গিয়ে কেকের মতো, যে কেক যখন তৈরি করা হয় ওই কেকের ভেতরে যে কিসমিস গুলো থাকে, কিসমিস গুলোকে উনি ইলেকট্রন হিসেবে কল্পনা করেছিলেন, এবং ওই বাকি কেকটা সেটাকে উনি পজিটিভ আধান হিসেবে তুলনা করে নিয়ে সেটাকে প্লাম পুডিং মডেল উনি বলেছিলেন। ঠিক আছে, তো তাহলে এটা থমসনের মডেল। তাহলে এই যে প্লাম পুডিং মডেলটা আমরা বুঝতে পারলাম যে থমসন এইভাবে উনি ফার্স্ট অ্যাটমের যে মডেল সেটা সম্বন্ধে প্রপোজ করেছিলেন। তো এবার আমরা চলে আসবো রাদারফোর্ডের আলফা স্ক্যাটারিং এক্সপেরিমেন্টে। দেখো, যখন ইলেকট্রন প্রোটন আবিষ্কার হওয়ার পরে অ্যাটম সম্বন্ধে একটা সুস্পষ্ট অ্যাটমিক মডেল কেউ কিন্তু ঠিকঠাক দিতে পারছিলেন না। তো সেই সময়ে সমকালীন সমস্ত সায়েন্টিস্টরা অ্যাটমের সুস্পষ্ট মডেল তৈরি করার জন্য তারা দিন রাত পরিশ্রম করছিলেন। সেই সময়ে রাদারফোর্ড উনি ওনার ল্যাবে রেডিও অ্যাক্টিভিটি নিয়ে কাজ করছিলেন, এবং কাজ করাকালীন 1904 সালের দিকে উনি ওই তেজস্ক্রিয়তার ফলে যে 3 ধরনের রে তৈরি হয়, মানে রশ্মিগুলো তৈরি হয়, একটা হচ্ছে আলফা রশ্মি, একটা হচ্ছে বিটা রশ্মি, একটা হচ্ছে গামা রশ্মি। তো যে রশ্মিগুলো তৈরি হয়, তো সেই রশ্মিগুলোর সম্বন্ধে ক্যারেক্টারিস্টিক উনি আলাদাভাবে বিশ্লেষণ করেছিলেন, এবং রেডিও অ্যাক্টিভিটি কাজ করার সময় চলাকালীন ওনার একটা অ্যাটমের সুস্পষ্ট ধারণা পাওয়ার জন্য উনি একটা এক্সপেরিমেন্ট করলেন। ওনার মাথায় এই ধরনের একটা পরিকল্পনা আসলো। উনি কি করলেন, তার জন্য উনি ভাবলেন কি যে যদি এরকম একটা কোনো পাথকে তৈরি করা যায়, যেটাকে আমরা একদম পুরো থিন শীট তৈরি করে দেবো, যেটাকে আমরা অ্যাটমিক লেভেলে চলে যাবো, গিয়ে ওর মধ্যে দিয়ে যদি আমরা কোনো রে পাঠাই, তো এবার রেটা যদি যায় তাহলে আমরা একটা অ্যাটমের সম্বন্ধে একটা ধারণা পেতে পারি। উনার মাথায় এই ধরনের একটা পরিকল্পনা এসেছিল, এবং তার উপর ভিত্তি করে উনি একটা মডেল একটা এক্সপেরিমেন্ট করলেন। তাহলে চলো আমরা এখন দেখে নেব যে সেই এক্সপেরিমেন্টটা উনি কি সেটআপ কি তৈরি করেছিলেন। চলো এবার আমরা দেখে নেব কি না যে রাদারফোর্ড তার যে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা করার জন্য যে সেটআপটা উনি তৈরি করেছিলেন সেটা সম্বন্ধে আমরা একটু চট করে দেখে নেব। দেখো, উনি যে পরীক্ষাটা করেছিলেন সেটা কিন্তু পুরোটা একটা বায়ুশূন্য নলের মধ্যে করেছিলেন। আমরা শুধুমাত্র যা সেটআপটা দেখাচ্ছি, কিন্তু এটা তোমাদেরকে কল্পনা করে নিতে হবে এটা পুরোটা বায়ুশূন্য স্থানের মধ্যে হচ্ছে আর কি। কেননা এখানে আমরা কিছু রেডিয়েশন ইউজ করবো, সেই রেডিয়েশনে যদি কোনো বায়ুটাও থাকে তাহলে সেটা বাধাপ্রাপ্ত হতে পারে। তো তাই জন্য উনি করেছিলেন যে এখানে পুরোটা একটা বায়ুশূন্য করেছিলেন। ঠিক, এবার দেখো এখান থেকে উনি কি করলেন, উনি প্রথমে একটি আলফা পার্টিকেল ডিকে করতে পারে, বিচ্ছুরণ করতে পারে, এই ধরনের একটা সোর্স নিলেন। এবার আলফা পার্টিকেল কি জিনিসটা যদি বলো, তাহলে আলফা পার্টিকেল এটা আমরা তেজস্ক্রিয়তায় ফিজিক্সের ক্লাস 12-এ এটা সম্বন্ধে কিছুটা পাবো আর কি। তো তাও আমি একটু বলে দিই যে আলফা পার্টিকেল বা বিটা পার্টিকেল এগুলো কি জিনিস না, এই উচ্চ পারমাণবিক ভরযুক্ত নিউক্লিয়াস গুলো, অর্থাৎ কি পরমাণুগুলো, সেই পরমাণুগুলো কি করতে পারে না, তারা খুবই অস্থায়ী হয় এবং তারা ভেঙে গিয়ে সবসময় ক্ষুদ্র ক্ষুদ্র মাস যুক্ত নিউক্লিয়াস তৈরি করতে চায়। তো তারা যখন ওই ডিকে করে ভেঙে যায়, তখন তারা আলফা বিটা এই রশ্মিগুলো তারা কি করতে পারে না, ছেড়ে দিতে পারে। সেরকমই একটা নিউক্লিয়াস একটা পরমাণু, সেটা হচ্ছে গিয়ে বিসমাথ,
এর পারমাণবিক ভর হয় 214 এবং অ্যাটমিক নাম্বার কত হয় না 83। এই নিউক্লিয়াসটাকে উনি কি করেছিলেন, একটা এরকম একটা পাত্রের মধ্যে রেখেছিলেন। দেখা হলো। এবার কি হবে, এ কিন্তু যখনই রাখা হবে কন্টিনিউয়াসলি ডিকে করতে থাকবে, সব চারিদিকে ডিকে মানে বেরোতে থাকবে আলফা পার্টিকেল। এবার আলফা পার্টিকেল আর কিছুই না, সেটা হচ্ছে কি একটা কি না হিলিয়ামের কণা। ঠিক আছে, হিলিয়াম যার মাস হয় 4 এবং যার অ্যাটমিক নাম্বার 2। এবার হিলিয়াম 2+ মানে এটা ক্যাটায়নিক আধান আর কি, একটা ক্যাটায়ন বলতে পারো, যে ওর দুটো ইলেকট্রন বের হয়ে গেছে, যার শরীরে দুটো প্রোটন আছে আর হচ্ছে গিয়ে কি আছে না হচ্ছে গিয়ে ওই অ্যাটমিক মাসটা হচ্ছে গিয়ে 4। এবার এই কণাটা দিয়ে এই কণাটা কি হচ্ছে না এই খুবই স্পিডে এদিক দিয়ে ডিকে করছে। এবার ডিকে করার সময় তো এটা তো চারিদিকে তো ডিকে করবে। এবার যাতে এটা সব দিক দিয়ে না বেরোয়, শুধু আমরা টার্গেট কি, আমরা শুধুমাত্র গোল ফাইলটাকে আমরা ধাক্কা মারবো। এবার আচ্ছা এখানে বলে দিই, এখানে উনি কি করেছিলেন না, এখানে উনি একটা গোল্ডের শীট নিয়েছেন, পাতলা শীট নিয়েছিলেন। এবার কতটা পাতলা তুমি দেখো, কল্পনা করো যে কতটা পাতলা নিয়েছিলেন। যে পাতলাটা এরকম নিয়েছিলেন যে 0.004 মিলিমিটার। অর্থাৎ কি, তুমি যদি 4 মিলিমিটারকে তুমি যদি 10,000 বার ভাগ করো তো তাহলে যে লেন্থটা পাওয়া যাবে সেরকম পাতলা একটা শীট নিয়েছিলেন। তো সেটা কল্পনা করতে পারো তুমি ক্যারি ব্যাগ যেগুলো যে আমরা নর্মাল যে প্রতিদিন যে ক্যারি ব্যাগ গুলো ইউজ করি তার থেকেও পাতলা করেছিলেন। এবার তুমি যদি বলো কেন গোল্ড ফয়েলকে কেন নেওয়া হলো, দেখো গোল্ড হচ্ছে কি এমন একটা ধাতু সেটাকে আমরা খুব সহজে পাতলা শীটে পরিণত করতে পারবো, তো তাই জন্য উনি গোল্ড ফয়েলকে নিয়েছিলেন। এবার নেওয়ার পরে এবার এখানে গোল্ড ফয়েল নেওয়া হলো এবং এই পুরো জায়গাটাতে কি করলেন না জিঙ্ক সালফাইড। জিঙ্ক সালফাইড কেন, এটা হচ্ছে ফ্লুরোসেন্ট কম্পাউন্ড। কারণ ফ্লুরোসেন্ট কম্পাউন্ড গুলোর মধ্যে কি হয়, যখন কোনো পার্টিকেল গিয়ে ধাক্কা মারে তো সেখানে কিছু স্পার্ক তৈরি হয়, স্ফুলিঙ্গ তৈরি হয়। তো সেখানে একটা লাইটের স্পট তৈরি হবে, সেটা দেখে আমরা বুঝতে পারবো যে কোনো পার্টিকেল গিয়ে ওখানে ধাক্কা মারছে কিনা সেটা আমরা বুঝতে পারবো। তো উনি পুরোটা কি করলেন না জেডএনএস এর পুরো কভার করে দিলেন এই জায়গাটা। এবার এখানে উনি একটা কি করলেন না, এখানে একটা লেডের প্লেট নিলেন। লেড প্লেট কেন নেওয়া হলো, কারণ লেড হচ্ছে কি এমন একটা ধাতু সে কি করতে পারে না যে আলফা বিটা এই রেড হচ্ছে গিয়ে এই রেডিয়েশন গুলোকে ও শোষণ করে নিতে পারে। তো শোষণ করে নেওয়ার জন্য কি হবে, এখানে একটা ছোট্ট ফুটো করে দিলেন এবং এই ফুটোর মধ্যে দিয়ে শুধুমাত্র আলফা রেটা যেতে পারবে আর উপর বা নিচ দিয়ে যাবে না আর কি। তো এবার এই ফুটোর মধ্যে দিয়ে কি হলো না আলফা রে গুলো যেতে থাকলো এর ভেতরে। এবার যাচ্ছিল, এবার যাওয়ার পরে উনি পুরো এই সেটআপটা তৈরি করলেন এবং কি কি উনি পর্যবেক্ষণ লক্ষ্য করেছিলেন সেই পর্যবেক্ষণগুলোকে আমরা এক এক করে লিখবো এবং সেই পর্যবেক্ষণগুলি থেকে কি কি সিদ্ধান্ত পাওয়া যায় আর কি কি উনি পেয়েছিলেন সেগুলো আমরা একটা একটা করে আলোচনা করব। চলো, রাদারফোর্ড তার এই যে এক্সপেরিমেন্ট করলেন সেখান থেকে উনি কি কি পর্যবেক্ষণ লক্ষ্য করেছিলেন। উনি লক্ষ্য করেছিলেন কি, যে এই যে আলফা কণাগুলো যাচ্ছে সেটা বেশিরভাগটা গোল্ড ফয়েলকে একদম পুরো গোল্ড ফয়েলের ভেতর দিয়ে গিয়ে জিঙ্ক সালফাইডের এই জায়গাগুলোতে স্পট তৈরি করছে। এবার এই ঘটনা থেকে উনি বললেন কি, যে পরমাণুর ভেতরে বেশিরভাগ জায়গাটাই ফাঁকা ফাঁকা আছে জন্যই তো আলফা পার্টিকেলটা সোজা বেরিয়ে গেল। তো তাহলে ওনারা যে এই যে বেশিরভাগ আলফা কণাগুলো যে সোজা এখান থেকে বেরিয়ে গিয়ে এই জিঙ্ক সালফাইড যে স্পট তৈরি করলেন, তো এটা থেকে উনি বললেন কি না পরমাণুর ভেতরটা বেশিরভাগ জায়গাটাই ফাঁকা। আর উনি কি দেখলেন, যে সামান্য কিছু আলফা কণা অল্প কোণে বিক্ষেপিত হলো। দেখো এখান থেকে উনি কি মানে বুঝতে পারলেন, যে হিলিয়াম তো একটা পজিটিভ আধান। হিলিয়াম মানে কি 2+, এটা পজিটিভ আধান। এবার এই পজিটিভ আধানটা এই গোল্ড ফয়েলের মধ্যে দিয়ে যাচ্ছে, আমরা জানি প্লাস প্লাসকে বিকর্ষণ করে। তাহলে যেহেতু খুবই কম সংখ্যক রেডিয়েশন একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে বেঁকে গেছে, তো নির্দিষ্ট অ্যাঙ্গেলে বেঁকে গেছে এবং কি হচ্ছে অতি অল্প সংখ্যক কি হয়েছে না আলফা কণা 180 ডিগ্রি কোণে বিক্ষেপিত হয়েছে। তো এটা দিয়ে আমরা কি বুঝতে পারলাম, যে পরমাণুর ভেতরে যে নিউক্লিয়াস অর্থাৎ কি পজিটিভ আধানটা একটা স্থানে কেন্দ্রীভূত থাকে এবং সেটা পরমাণুর যে আকার তার তুলনায় খুবই নগণ্য, সেই জন্যই খুবই কম সংখ্যক আলফা কণা এখান থেকে মানে ব্যাপারটাকে আমরা এইভাবে ভাবতে পারি যে এই একটা নিউক্লিয়াস ছিল প্লাস আধান। এবার বাকি জায়গাগুলোতে উনি এই ধরনের উনি ভেবেছিলেন বাকি জায়গাগুলোতে ইলেকট্রন আছে। এবার যখন আলফা কণা যাচ্ছে, আলফা কণা যাওয়ার সময় এইভাবে উনি বিচ্ছিন্ন করলেন কি, যে ইলেকট্রন তো একটা নেগেটিভ আধান,
এবার তোমরা বলতে পারো যে আলফা কণা হচ্ছে গিয়ে ইলেকট্রন দ্বারা কোনোভাবে আকর্ষিত বা বিকর্ষিত হবে, মানে আলফা কণার জন্য ইলেকট্রনের জন্য তারা হচ্ছে গিয়ে বেঁকে যেতে পারে। সেটা না, দেখো ইলেকট্রন, আমরা জানি কি যে একটা ভারী আধানযুক্ত কণা একটা ভারী কণা দ্বারাই প্রভাবিত হবে। এবার আলফা কণার যে ভর সেটা 4 একক, তো সেটা ইলেকট্রনের ভরের তুলনায় অনেকটাই বেশি। তার মানে আলফা কণার ভরের জায়গায় ইলেকট্রনের ভর নগণ্য। তো তাই হলে কখনোই আলফা কণার যে রেডিয়েশনটাকে সেটা ইলেকট্রন কোনো প্রভাব ফেলতে পারবে না। তো তার মানে এখান থেকে কি হলো যে নিউক্লিয়াসটা দ্বারাই আলফা কণাগুলো, কিছু সংখ্যক আলফা কণা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, বা সেটা একদম খুবই কম সংখ্যক, মানে কি ধরো 20,000-এর মধ্যে হয়তো একটা, মানে 20,000 রে যখন গেল ওর ভেতর দিয়ে, তার মধ্যে একটা রে কি করলো না সোজা 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে আসলো। তো এটা থেকে কি প্রমাণিত হলো যে পরমাণুর বেশিরভাগ জায়গাটায় ফাঁকা, এবং হচ্ছে গিয়ে নিউক্লিয়াসটা ওই পরমাণুর আকারের তুলনায় খুবই ছোট্ট একটা নগণ্য জায়গায় নিউক্লিয়াসটা আছে, এবং তার ভেতরে পজিটিভ আধানটা কেন্দ্রীভূত আছে। এটা উনার এই এক্সপেরিমেন্ট দ্বারা উনি বুঝতে পারলেন। এবার এই এক্সপেরিমেন্ট থেকে উনি একটা মডেল তৈরি করলেন, এবং সেই মডেলটা সম্বন্ধে আমরা এখন একটু জেনে নেব। দেখো, রাদারফোর্ড তার এক্সপেরিমেন্টের মাধ্যমে উনি যা যা কনক্লুশন পেলেন সেটার সাহায্যে উনি একটা মডেল তৈরি করলেন। ওখানে উনি বললেন কি যে উনি দেখেছিলেন যে তার এক্সপেরিমেন্টে যে পরমাণুর বেশিরভাগ জায়গাটাই ফাঁকা ছিল, এবং পজিটিভ আধানগুলো পুরোটাই ওই যে পুরো গোলক হিসেবে উনি কল্পনা করেছিলেন সেই গোলকের মাঝখানে কেন্দ্রীভূত ছিল। এবং উনি কি বললেন, উনি বললেন কি যে এই যে যেখানে পজিটিভ আধানটা কেন্দ্রীভূত আছে সেটা কি না পুরো পরমাণুর আকারের তুলনায় খুবই নগণ্য। এবং উনি বললেন যে যদি নিউক্লিয়াসের ব্যাস, উনি বললেন কি যে যদি পরমাণুর ব্যাস যদি 10⁻⁻8 হয়, 8 সেন্টিমিটার হয় পরমাণুর ব্যাস, তাহলে কি হবে না নিউক্লিয়াসের ব্যাস, এই যে নিউক্লিয়াসের ব্যাস সেটা কত হবে না 10⁻13 সেন্টিমিটার হবে। তাহলে বুঝতে পারছো যে পরমাণুর ব্যাসের মানে যে ব্যাসের তুলনায় তোমার নিউক্লিয়াসের ব্যাসটা কত ছোট, মানে কি অনেকটাই, মানে পুরো আকারের তুলনায়, পরমাণু আকারের তুলনায় নিউক্লিয়াসটা একদমই নগণ্য হিসেবে উনি ধরলেন। এবং এখানে উনি কি বললেন যে উনি বললেন যে প্রোটনগুলো কেন্দ্রের ভেতরে আছে, প্রোটনগুলো মানে পজিটিভ আধানগুলো কেন্দ্রকের ভেতরে আছে, এবং ইলেকট্রনগুলো এই প্রোটনকে কেন্দ্র করে একটা নির্দিষ্ট কক্ষপথে সেটাই ঘুরছে। এবার কথাটা হচ্ছে গিয়ে এটা তো পজিটিভ চার্জ, নিউক্লিয়াসের ভেতরে তো পজিটিভ চার্জ আছে, আর ইলেকট্রনের আধান তো নেগেটিভ। তো তাহলে এই পজিটিভ আধান নেগেটিভ আধানকে তো আকর্ষণ করবে, তার মানে কি ইলেকট্রন গুলোকে তো নিউক্লিয়াসে গিয়ে পড়ে যাবে। তখন উনি এটার জন্য কি এক্সপ্লেনেশন দিলেন, উনি বললেন কি যে যখন এই যে প্লাস আর মাইনাসের মধ্যে যে আকর্ষণ বলটা তৈরি হয় সেটাকে আমরা ক্লাস 12 এ পড়বো আর কি, সেটাকে বলে কুলম্বীয় ফোর্স। সেই কুলম্বিক ফোর্সের সাহায্যে প্লাসটা মাইনাসকে আকর্ষণ করে রাখছে, টেনে রাখছে নিজের থেকে। এবার এই ইলেকট্রনটা তো এত পুরো নিউক্লিয়াসের কেন্দ্র ঘুরছে, রশি বেঁধে সেটাকে যদি ঘোরাতে থাকো, তো তাহলে কি কখনো তুমি ওই ঢিলটাকে তোমার কাছে আনতে পারবে? কখনো আনতে পারবে না তো। কেন? কারণ যখন ঘোরার জন্য ওই বলটা মানে সেই ঢিলটা ও বাইরের দিকে একটা বল অনুভব করবে না, তো সেটাকে আমরা কি বলি না অপকেন্দ্র বল বলি, বা সেন্ট্রিফিউগাল ফোর্স বলি, বা সেটাকে আমরা কেন্দ্রাতিক বল বলতে পারি। এবার উনি বললেন কি যে কুলম্বিক ফোর্স ইলেকট্রনটাকে নিউক্লিয়াসের দিকে টানছে, আর কেন্দ্রাতিক বল অর্থাৎ কি যে সেন্ট্রিফিউগাল ফোর্সটা ছিল যেটা হচ্ছে বাইরের দিকে ঠেলছে অপকেন্দ্র বলটা, সেটা ঠেলার জন্য এই নিউক্লিয়াসের ভেতরে এই কুলম্বিক ফোর্স এবং কেন্দ্রাতিক বল দুটো সমান হয়ে যায়। এবার সমান হওয়ার জন্য কি হয় না এই ইলেকট্রনটা একটা নির্দিষ্ট পাতেই এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতে থাকে, এবং তার ফলে এই পরমাণুটা এরকম একটা মডেল উনি দিলেন। দেখো, এই রাদারফোর্ডের যে মডেলটা পাওয়া গেল সেটা নাকি সৌরজগতের সঙ্গে অনেক সাদৃশ্য লক্ষ্য করা যায়। এবার সেই সাদৃশ্যগুলো কি দেখো, আমরা একটা একটা করে এখন আমরা তুলনা করব যে কি কি সাদৃশ্য ছিল। দেখো, রাদারফোর্ড কি বললেন যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো ঘোরে। একই রকম সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলো ঘুরছে, ঠিক। দ্বিতীয়ত কি বললেন যে
এখানে কুলম্বিক ফোর্স এবং কেন্দ্রাতিক ফোর্সটা ইকুয়াল হয়ে যায়, তাই জন্য ইলেকট্রনগুলো একটা নির্দিষ্ট পথে ঘুরতে থাকে। একইরকম সৌরজগতের ক্ষেত্রে কি হয়, যে সূর্য এবং গ্রহের মধ্যে যে আকর্ষণ বলটা এবং তাদের মধ্যে যে কেন্দ্রাতিক বলটা, অপকেন্দ্র বলটাও সমান হয়ে যায়, তাই জন্য গ্রহগুলোও কিন্তু একটা নির্দিষ্ট পথে ওই সূর্যকে কেন্দ্র করে ঘুরছে, সেটা তারা কখনোই ছিটকে অন্য কোনো কক্ষপথে চলে যায় না। ঠিক। আর কি বললেন, আর উনি কি বলেছিলেন, যে তোমার এই যে নিউক্লিয়াসের ভরটা, সেটা এই ইলেকট্রনের ভরের তুলনায় অনেক বেশি। কথা কি, নিউক্লিয়াসের ভরের তুলনায় ইলেকট্রনের ভর একদম নগণ্য। এখন আমরা সৌরজগতের ক্ষেত্রে সূর্যের যে ভর, তার তুলনায় প্রতিটা গ্রহের ভর একদমই নগণ্য, এটাও সাদৃশ্য পাওয়া গেল। এবং আর কি, যে নিউক্লিয়াসের মানে যে পরমাণুর ভেতরে বেশিরভাগ জায়গাটাই ফাঁকা। এখন সৌরজগতেও তো বেশিরভাগ জায়গাটাই ফাঁকা। টোটাল সৌরজগতের মধ্যে সূর্য আর গ্রহগুলো কতটা জায়গা দখল করেছে, বেশিরভাগ জায়গাটা তো ফাঁকা। একইভাবে পরমাণুর ভেতরে ইলেকট্রন আর নিউক্লিয়াস মিলে কত জায়গা, বেশি জায়গা তো দখল করে নেই, বেশিরভাগ জায়গাটাই ফাঁকা। এটা ছিল কি না সৌরজগৎ এবং রাদারফোর্ড মডেলের মধ্যে সাদৃশ্য। আর বৈসাদৃশ্য গুলো কি কি ছিল, দেখো বৈসাদৃশ্য কি ছিল, যে এখানে নিউক্লিয়াস এবং ইলেকট্রন একটা আধানযুক্ত কণা, কিন্তু সূর্য এবং পৃথিবী এটা কিন্তু আধানগ্রস্ত কণা নয়। এখানে কি একটা কক্ষপথের মধ্যে একাধিক ইলেকট্রন ঘুরতে পারে, কিন্তু এদের ক্ষেত্রে একটা কক্ষপথের মধ্যে একটা গ্রহই ঘুরবে, সেখানে অন্য কোনো গ্রহ থাকতে পারে না। আর কি না হচ্ছে গিয়ে তোমার এই যে এখানে মানে যেমন সৌরজগতের ক্ষেত্রে কি ছিল না, ওখানে যে ভিন্ন ভিন্ন কক্ষপথের মধ্যে যে ভিন্ন ভিন্ন গ্রহগুলো ঘুরছিল, তাদের কিন্তু প্রত্যেকের ক্যারেক্টারিস্টিক আলাদা। কিন্তু তোমার নিউক্লিয়াসের ক্ষেত্রে মানে পরমাণুর ক্ষেত্রে যে প্রতিটা ইলেকট্রন যে কক্ষপথের মধ্যে ঘুরছে, প্রতিটা ইলেকট্রনের ধর্ম কিন্তু একই রকম। আর কি না, এদের মধ্যে কি হচ্ছে কি না, একটা কুলম্বিক আকর্ষণ বল এবং কেন্দ্রাতিক বল অনুভব করছিল, মানে এদের মধ্যে একটা কুলম্বিক আকর্ষণ বল তৈরি হয়েছিল। কিন্তু গ্রহ এবং সূর্যের মধ্যে তাদের মধ্যে কিন্তু একটা মহাকর্ষীয় আকর্ষণ বলের জন্য তারা একে অপরের সঙ্গে আকর্ষণে আবদ্ধ থাকে। তাহলে এগুলো ছিল কি না সৌরজগতের গঠন এবং রাদারফোর্ড গঠন মানে মডেলের মধ্যে সাদৃশ্য এবং বৈসাদৃশ্য। এটাই ছিল কি না আমাদের রাদারফোর্ডের মডেল। দেখো এটা পরমাণুর মডেল সম্বন্ধে একটা ফার্স্ট সুস্পষ্ট ধারণা তৈরি করেছিল। তাহলে চলো এবার আমরা একটু এই চ্যাপ্টার থেকে একটু ভিন্ন জিনিস, যেগুলো আমাদের এই চ্যাপ্টারের পরবর্তী অংশগুলো করতে গিয়ে কাজে লাগবে, সেটা সম্বন্ধে একটু আলোচনা করে নিই। দেখো সেটা আমরা পড়বো কি না তড়িৎ চৌম্বকীয় বিকিরণ সংক্রান্ত রাশি। এবং আমরা একটু পরে আসছি যে তড়িৎ চৌম্বকীয় বিকিরণটা কি জিনিস। তো তার আগে আমরা এই বিকিরণটা সম্বন্ধে আলোচনা করতে গিয়ে যে রাশিগুলো আমাদের ব্যবহার করতে হবে, সেটা সম্বন্ধে আমরা এখন একটু আলোচনা করে নেব। দেখো ওয়েভ কিভাবে চলে, সেটা তো আমাদের তরঙ্গ কিভাবে চলে সেটা সম্বন্ধে আমাদের তো ধারণা আছে, যে তরঙ্গ যখন যায় তখন সেই তরঙ্গটা কি হয় না এইভাবে যায়। সেটাকে আমরা এইভাবে কল্পনা করতে পারি যে পুকুরের মধ্যে যদি কোনো ঢিল ফেলি, তাহলে যখন যে ঢেউ খেলে খেলে যে পুকুরের যে জলটা যাচ্ছে, তো সেটাকে আমরা কি বলতে পারি, একটা ওয়েভ বলতে পারি, অর্থাৎ কি একটা তরঙ্গ বলতে পারি। তো তরঙ্গ কি জিনিস সেটা সম্বন্ধে একটা তো ধারণা তৈরি হলো। এবার দেখো আমরা কি করবো, ওই তড়িৎ চৌম্বকীয় যে বিকিরণ মানে যে তরঙ্গের যে বিকিরণটা, সেটা সম্বন্ধে পড়তে গিয়ে আমাদের যে রাশিগুলো প্রয়োজন পড়বে, তো সেটার মধ্যে আমরা প্রথমে পড়বো হচ্ছে গিয়ে তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্যটা কি জিনিস, মানে যে আমরা যখন তরঙ্গ পড়ছি, সেই তরঙ্গের দৈর্ঘ্য সেটা কি জিনিস, সেটা সম্বন্ধে আমরা পড়বো। দেখো তরঙ্গ দৈর্ঘ্যকে আমরা হচ্ছে গিয়ে ল্যামডা, ছোট হাতের ল্যামডা, এটার নাম কি ল্যামডা, সেই ল্যামডা দিয়ে আমরা প্রকাশ করব। এবার এই যে দেখো তরঙ্গটা যে তৈরি হয়েছে, এই তরঙ্গের কি হয় না হচ্ছে কি দুটি পার্ট থাকে, ঠিক আছে। তো একটা তরঙ্গ যখন যায় তখন সেটা হচ্ছে দুটি পার্ট নিয়ে যায় আর কি। তার মানে কি, যে তখন যখন তরঙ্গ যাচ্ছে তখন তার ভেতরে একটা মানে হচ্ছে গিয়ে তার যে বেস অঞ্চল থেকে শীর্ষ মানে উপরের দিকে একটা পার্ট থাকে, একদম সেম ভাবে আবার একটা অংশ কি হয় নিচের দিকে নেমে যায়। তো তাহলে দেখো আমরা তরঙ্গ দৈর্ঘ্য কাকে বলবো, একটা তরঙ্গ যে পুরো কমপ্লিট করতে গিয়ে, অর্থাৎ কি দেখো এখান থেকে শুরু করে এটাকে আমরা বলবো তরঙ্গ শীর্ষ, এই আর একটা নেক্সট যে তরঙ্গ শীর্ষটা তৈরি হলো তার যে মাঝের দূরত্বটা, সেটাকে আমরা বলবো কি তরঙ্গ দৈর্ঘ্য। বা একটা তরঙ্গ পাত মানে যেটা নিচে অংশ, এটা কি বলছি, এটা বলছি তরঙ্গ শীর্ষ, আর এটাকে বলবো তরঙ্গ পাত। দেখো তো তরঙ্গ শীর্ষ এবং তরঙ্গ পাত
মানে কি, যদি দুটি পরপর দুটি তরঙ্গ শীর্ষের মাঝের যে দূরত্ব সেটাকে আমরা বলবো ল্যামডা, বা আমরা দুটি পরপর দুটি তরঙ্গ পাদের মাঝখানে যে দূরত্ব সেটাকে আমরা বলবো কি তরঙ্গ দৈর্ঘ্য। এবার তরঙ্গ দৈর্ঘ্য কি জিনিস সেটা তো আমরা বুঝতে পারলাম। এবার তরঙ্গ দৈর্ঘ্য প্রকাশ করার সময় আমাদের যে এককগুলো ব্যবহার করতে হবে, দেখো এককগুলো সম্বন্ধে কিন্তু আমাদের ভালো একটা সুস্পষ্ট ধারণা থাকা দরকার, কেননা এখান থেকে আমরা কিছু অঙ্ক করবো, সেই অঙ্কগুলো করার সময় কিন্তু কনভার্সনগুলো আমাদের খুব প্রয়োজন পড়বে। দেখো এখান থেকে আমরা কি করবো, তরঙ্গ দৈর্ঘ্যকে বিভিন্ন এককে প্রকাশ করা হয়, সেটাকে আমরা ন্যানোমিটার এককে প্রকাশ করতে পারি, সেটাকে আমরা আর্মস্ট্রং এককে প্রকাশ করতে পারি, আর কি এককে প্রকাশ করতে পারি না সেন্টিমিটার এককে প্রকাশ করতে পারি, তারপরে পিকোমিটার এককে প্রকাশ করতে পারি। তো এই যে সমস্ত এককগুলো লিখেছি সেই এককগুলো কি হয় না তরঙ্গ দৈর্ঘ্যকে প্রকাশ করতে ব্যবহার করা হয়। এবার নরমালি আমরা তরঙ্গ দৈর্ঘ্য যখন আমরা কোনো ম্যাথ করব তখন সেটাকে হয় সেন্টিমিটারে বা মিটারে প্রকাশ করব, ঠিক আছে। তো তাই জন্য সেন্টিমিটার মানে এই এককগুলোর যে ইন্টার কনভার্সন গুলো সেগুলো কিন্তু আমাদের জেনে রাখা খুবই প্রয়োজন, কেননা অঙ্ক করার সময় তো সবসময় আমাকে একটা এককেই করতে হবে। তো তাই জন্য এখান থেকে মনে রাখবো যে এই এককগুলো একদম পুরো নোট করে নাও খাতায়, যেটা আমাদের খুব প্রয়োজন পড়বে। সেটা হচ্ছে গিয়ে না 1 আর্মস্ট্রং সমান সমান 10⁻⁻10 মিটার বা 10⁻⁻8 সেন্টিমিটার, ঠিক। তারপরে আর কি 1 ন্যানোমিটার সমান সমান 10⁻⁹ মিটার বা 10⁻⁷ সেন্টিমিটার। একইভাবে 1 পিকোমিটার সমান সমান 10⁻⁻12 মিটার বা 10⁻⁻10 সেন্টিমিটার। একই রকম ভাবে আর কি না আমরা একটা জিনিস মনে রাখবো যে 1 আর্মস্ট্রং সমান সমান 0.1 ন্যানোমিটার। তাহলে চলো এবার আমরা হচ্ছে কম্পাঙ্ক কি জিনিস সেটা সম্বন্ধে একটু আলোচনা করব। দেখো কম্পাঙ্ককে আমরা সাধারণত কি হয় না এই সিম্বলটা দিয়ে প্রকাশ করি, যেটাকে বলা হয় কি না নিউ। সেটা কি বলা হয় না নিউ বলবো আমরা। তো নিউ দিয়ে আমরা প্রকাশ করি কম্পাঙ্ককে। দেখো কম্পাঙ্ক কাকে বলবো, কম্পাঙ্ক মানে কি যে প্রতি সেকেন্ডে একটা বিন্দুর মধ্যে দিয়ে যতগুলি ল্যামডা পাস করতে পারে, মানে পার সেকেন্ডে যতগুলি তরঙ্গ ওর মধ্যে দিয়ে যায় সেটা হচ্ছে গিয়ে ওর কম্পাঙ্ক। কি বললাম যে 1 সেকেন্ডে এই বিন্দুটার মধ্যে দিয়ে কতগুলো আমার তরঙ্গ পাস করছে সেটাকে আমরা বলি কি কম্পাঙ্ক, বা ইংলিশে বলবো আমরা ফ্রিকোয়েন্সি। দেখো ফ্রিকোয়েন্সি মানে কি কম্পাঙ্ক, মানে আমরা ফ্রিকোয়েন্সি মানে কি একটা কম্পনশীল বস্তু ব্যাপারটা বুঝতে পারি। তো কম্পনশীল ব্যাপারটা কি জিনিস, দেখো যে একটা বিন্দু আছে সেটার মধ্যে দিয়ে ল্যামডা যাচ্ছে, এবার ল্যামডা তো একটা উঁচু একটা নিচু পার্ট আছে, তাহলে এবার উঁচু নিচু মানে কি এই যে একবার উঁচু হচ্ছে একবার নিচু হচ্ছে, উঁচু হচ্ছে নিচু মানে কি এটা একটা কম্পনশীল হচ্ছে, তাই জন্য সেটাকে আমরা কি বলি না ফ্রিকোয়েন্সি, বা আমরা বলতে পারি কম্পাঙ্ক। সেই কম্পাঙ্কটা কি মানে 1 সেকেন্ডে ওই বিন্দুটার মধ্যে দিয়ে কতগুলো ল্যামডা পাস করছে সেটা হচ্ছে গিয়ে ওর কম্পাঙ্ক। কম্পাঙ্কের একক হিসেবে আমরা যেটা ব্যবহার করি সেটাকে বলে হচ্ছে গিয়ে হার্জ। কম্পাঙ্কের একক কি হার্জ, বা সেটাকে আমরা সিপিএস ও বলতে পারি। কি সিপিএস সাইকেল পার সেকেন্ড, সাইকেলস পার সেকেন্ড। অর্থাৎ কি আমরা কম্পাঙ্ককে আমরা সিপিএস এককে প্রকাশ করতে পারি বা আমরা হার্জ এককে প্রকাশ করতে পারি, মানে দুটো একই জিনিস। এবার দেখো অঙ্ক করার সময় আমাদের কিছু কনভার্সনের প্রয়োজন পড়তে পারে। অঙ্কের মধ্যে তোমাকে দেওয়া থাকতে পারে যে MHz মেগাহার্জ, এটাকে বলে কি মেগাহার্জ। এবার আমরা মনে রাখবো 1 মেগাহার্জ সমান সমান 10⁻⁶ হার্জ, ঠিক আছে। আর অনেক সময় আবার কিলো হার্জে দেওয়া থাকতে পারে KHz। এবার দেওয়া থাকতে পারে আমরা মনে রাখবো 1 কিলো হার্জ সমান সমান 10⁻³ হার্জ। এই কনভার্সন গুলো আমাদের কিন্তু মনে রাখা দরকার। এই সাইকেল পার সেকেন্ড মানে কি এটাকে আমরা সেকেন্ড ইনভার্স এইভাবে প্রকাশ করতে পারি। তাহলে কম্পাঙ্কের একক করতে পারে সেটা সেকেন্ড ইনভার্স এটা দিয়ে প্রকাশ করতে পারি, বা হার্জ দিয়ে, মানে হার্জ বা সেকেন্ড ইনভার্স মানে একই কথা। ভালো করে বলছি হার্জ বা সেকেন্ড ইনভার্স মানে একই কথা। তো সেই হার্জ এবং সেটাকে মেগা হার্জ বা কিলো হার্জে প্রকাশ করা থাকতে পারে। 1 মেগা হার্জ মানে 10⁻6 হার্জ, আর 1 কিলো হার্জ সমান সমান 10⁻³ হার্জ। চলো এবার আমরা দেখে নেব তরঙ্গ বেগ সেটা কি জিনিস। দেখো তরঙ্গ বেগ মানে কি যে বেগ মানে কি জানি আমরা সময় সাপেক্ষে কতটা দূরত্ব অতিক্রম করছে। অর্থাৎ কি এক্ষেত্রে তরঙ্গের ক্ষেত্রে আমরা কি বলবো যে প্রতি সেকেন্ডে ওই তরঙ্গটি কতটা দূরত্ব অতিক্রম করছে, প্রতি সেকেন্ডে
যে তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে সেটাকে আমরা বলবো কি তরঙ্গ বেগ। এবার তরঙ্গ বেগের একককে আমরা কিভাবে প্রকাশ করি? তরঙ্গ বেগের একককে আমরা মনে রাখবো যে সেন্টিমিটার পার সেকেন্ড, বা আমরা বলতে পারি মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে কি তরঙ্গের একক, সেন্টিমিটার পার সেকেন্ড বা মিটার পার সেকেন্ডকে আমরা প্রকাশ করি। এবার যতগুলি আমাদের তড়িৎচুম্বকীয় তরঙ্গ আছে, তো তারা প্রত্যেকেই কি করে না হচ্ছে গিয়ে 1 সেকেন্ডে ওরা এই দূরত্বটা অতিক্রম করে, অর্থাৎ কি সি এর মানটা সেটা কিন্তু কনস্ট্যান্ট। সেই মানটা কত হয় না 3 × 10⁻10 সেন্টিমিটার পার সেকেন্ড। এটা একটা কনস্ট্যান্ট মান, যেটা সির মান আমরা সবসময় মনে রাখবো যে সির মান কনস্ট্যান্ট, যেটা সব তরঙ্গ দৈর্ঘ্যই এই দূরত্বটা অতিক্রম করে। তাদের বেগ সবসময় এটাই হবে যে সেটা 3 × 10⁻10 সেন্টিমিটার পার সেকেন্ড, বা আমরা বলতে পারি 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এই ভ্যালুটা আমরা মনে রাখবো, কারণ এটা আমাদের অঙ্ক করতে কাজে লাগবে। যেটা কনস্ট্যান্ট মান, যেটা সির মান, যেটা আলোর বেগও আমরা বলি যে আলোর বেগ কি হয় না 3 × 10⁻10 সেন্টিমিটার পার সেকেন্ড। বুঝতে পেরেছি? এবার আমরা কি করব না, আমরা কি পড়লাম আমরা হচ্ছে গিয়ে তরঙ্গ দৈর্ঘ্য, কম্পাঙ্ক এবং তরঙ্গ বেগ, এই তিনটা রাশির মধ্যে ইন্টার কনভার্সন মানে কি এদের মধ্যে সম্পর্কটা কি সেটা আমরা পড়ে নেব। দেখো এবার আমরা দেখে নেব তরঙ্গ বেগ, কম্পাঙ্ক ও তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে সম্পর্কটা কি। দেখো তরঙ্গ বেগকে আমরা কি সি দিয়ে প্রকাশ করি, ইকুয়ালস টু মনে রাখবো নিউ ল্যামডা, বা আমরা বলতে পারি কি না নিউ ইকুয়ালস টু সি বাই ল্যামডা। এটা মাথায় ঢুকে নাও, এটা দিয়েও আমরা বলতে পারি নিউ মানে কি এখান থেকে কম্পাঙ্ক, আর হচ্ছে তরঙ্গ বেগ, আর এটা হচ্ছে ল্যামডা। তাহলে এই সূত্রটা দিয়ে প্রচুর অঙ্ক হবে। তোমাকে অনেক সময় বলে দেবে যে ল্যামডা বলে দেবে, তোমাকে কম্পাঙ্ক বের করতে বলবে, বা কম্পাঙ্ক বলে দেবে তোমাকে ল্যামডা বের করতে বলবে। তো এই সম্পর্কটা মাথায় ভালো করে ঢুকে নাও। চলো এবার আমরা পড়বো তরঙ্গ সংখ্যা কি জিনিস। দেখো তরঙ্গ সংখ্যা মানে কি, যে প্রতি সেন্টিমিটার দৈর্ঘ্যের মধ্যে যে তরঙ্গের সংখ্যাটা সেটাকে আমরা বলবো তরঙ্গ সংখ্যা। কি বললাম যে প্রতি সেন্টিমিটার মানে 1 সেন্টিমিটারের মধ্যে কতগুলো তরঙ্গ থাকবে, তরঙ্গ আছে পূর্ণ তরঙ্গ, সেটা হবে হচ্ছে তরঙ্গ সংখ্যা। এবার তরঙ্গ সংখ্যাকে আমরা কি না মিউ বার দিয়ে প্রকাশ করি। কি বলে হচ্ছে কি নিউ বার দিয়ে প্রকাশ করি। ঠিক আছে, এবার নিউ বার এবং ল্যামডার মধ্যে সম্পর্ক কি। দেখো মনে রাখবো কি যে নিউ বার ইকুয়ালস টু 1/λ। মনে থাকবে নিউ বার ইকুয়ালস টু 1/λ। আচ্ছা নিউ বারের একক কি হয়? নিউ বারের একক হয় আমরা একটা সিজিএস আমরা সেন্টিমিটার ইনভার্স প্রকাশ করতে পারি, বা মিটার ইনভার্স প্রকাশ করতে পারি। ঠিক আছে, সেন্টিমিটার ইনভার্স বা মিটার ইনভার্স এটা হচ্ছে তরঙ্গ সংখ্যার হচ্ছে একক। এবার আমরা এখান থেকে একটা সূত্র পেয়ে গেলাম কি নিউ বার ইকুয়ালস টু 1/λ। এবার দেখো আমরা একটু আগে কি পড়লাম, যে তোমার হচ্ছে গিয়ে সি ইকুয়ালস টু নিউ ল্যামডা, বা আমরা এখান থেকে ল্যামডা কি পাচ্ছি, ল্যামডা সমান সমান সি বাই নিউ, এটা পাচ্ছি। এবার এই মানটা যদি এখানে পুট করে দিই তাহলে কি পাবো, নিউ বার ইকুয়ালস টু কি পাবো না হচ্ছে গিয়ে তোমার এটা উল্টে যাবে, তাহলে কি হয়ে যাবে যে নিউ বাই সি, তাই না? ল্যামডা যদি এখানে বসে তাহলে নিউটা উপরে চলে যাবে, তাহলে নিউ বার সমান সমান হচ্ছে গিয়ে নিউ বাই সি। সেটাও কিন্তু একটা সূত্র হয়ে গেল যেটা দিয়ে আমাদের অঙ্ক করতে হবে আর কি। তো তোমাকে অনেক সময় তোমার তরঙ্গ দৈর্ঘ্য মানে হচ্ছে গিয়ে তোমাকে ল্যামডা বলে দিতে পারে, ল্যামডা বলে দিতে পারে, বা তোমাকে হচ্ছে গিয়ে কম্পাঙ্ক বলে দিতে পারে। সেই কম্পাঙ্ক থেকে তোমাকে কি বলতে পারে তরঙ্গ সংখ্যা বের করতে বলতে পারে। ঠিক আছে, এটাও একটা সূত্র আমরা পেয়ে গেলাম। চলো এবার আমরা পড়বো কি না তরঙ্গ বিস্তার। তরঙ্গ বিস্তার মানে কি, এই যে তোমার তরঙ্গটা যাচ্ছে, এবার এই তরঙ্গ যে যাচ্ছে সেই তরঙ্গের তোমার এটাকে সাম্য অবস্থা বলি আমরা, তরঙ্গের সাম্য অবস্থা। এবার সাম্য অবস্থা থেকে শীর্ষের যে দূরত্বটা, বা সাম্য অবস্থা থেকে শীর্ষ পাদর যে দূরত্বটা, সেটাকে আমরা বলি কি না তরঙ্গ বিস্তার। ঠিক আছে, তাহলে বুঝতে পারলাম যে তরঙ্গ বিস্তার কি জিনিস। এবার এই তরঙ্গ বিস্তার কি আমরা সাধারণত সেটা ওই সেন্টিমিটার বা মিটার এককে প্রকাশ করতে পারি। তাহলে নেক্সট আমরা যেটা চলে আসবো সেটা হচ্ছে গিয়ে তোমার পর্যায়কাল, তরঙ্গের পর্যায়কাল বিষয়টা কি জিনিস, যে একটা নির্দিষ্ট বিন্দুর মধ্যে দিয়ে একটা তরঙ্গকে পাস করতে যে সময়টা প্রয়োজন পড়ে সেটাকে আমরা বলি কি না তরঙ্গের পর্যায়কাল। ঠিক আছে, এবার তরঙ্গের পর্যায়কালকে আমরা ক্যাপিটাল টি দিয়ে প্রকাশ করি। তাহলে বুঝতে পারলাম যে কি বললাম
যে একটা বিন্দুর মধ্যে দিয়ে একটা তরঙ্গ যখন যাচ্ছে তো তার জন্য কি সময় প্রয়োজন পড়বে সেটা হবে তার পর্যায়কাল। এবার পর্যায়কালকে আমরা সাধারণত হচ্ছে গিয়ে ওর যে সময়, পর্যায়কাল একটা সময়, তো তাহলে এর একক কি হবে, সেকেন্ড বা মিনিট দিয়ে আমরা প্রকাশ করতে পারি, তবে মোস্ট অফ কেসে আমরা সেকেন্ড দিয়েই প্রকাশ করব। আচ্ছা, এবার আমরা দেখবো কি পর্যায়কাল অর্থাৎ কি টি এবং হচ্ছে কম্পাঙ্ক মানে নিউ এর মধ্যে সম্পর্কটা কি, নিউ এর মধ্যে সম্পর্ক কি। তাহলে আমরা বলবো কি, আমরা মনে রাখবো টি ইজ ইকুয়ালস টু 1/নিউ, টি ইজ ইকুয়ালস টু 1/নিউ। এটা হচ্ছে কি না পর্যায়কাল এবং হচ্ছে কি কম্পাঙ্কের মধ্যে সম্পর্ক। তাহলে চলো আমরা এখন একটা গাণিতিক উদাহরণ নিয়ে নিই, যেখানে কি বলেছে না 5800 আর্মস্ট্রং তরঙ্গ দৈর্ঘ্যের কম্পাঙ্ক ও তরঙ্গ সংখ্যা নির্ণয় করতে বলেছে। এবার তোমরা সূত্র তো বুঝেই গেছো, তোমরা অঙ্কটা নিজে নিজে করার চেষ্টা করো। আমরা কি জানি না হচ্ছে কি c ইজ ইকুয়ালস টু নিউ ল্যামডা, এটা আমরা জানি। যেখান থেকে তোমার কি না ল্যামডা দেওয়া আছে, তাহলে কি বের করতে বলেছে না কম্পাঙ্ক বের করতে বলেছে, তাহলে নিউ ইজ ইকুয়ালস টু কি c বাই ল্যামডা। আচ্ছা, এবার আমরা এখান থেকে কি করব, c এর মান তো কনস্ট্যান্ট সেটা আমরা জানি। এবার দেখো এই আর্মস্ট্রং কে আমরা সেন্টিমিটার প্রকাশ করতে পারি, মিটারে প্রকাশ করতে পারি, তোমার ইচ্ছা তুমি যেটাতে খুশি প্রকাশ করো। এইটাকে আমরা যদি লিখি 3 × 10⁻, কি হয় না 10⁸ মিটার পার সেকেন্ড হয়। আচ্ছা, এখন ল্যামডা কি হবে না 5800 ইনটু এটাকে যদি আমরা মিটারে করি, তাহলে এক আর্মস্ট্রং সমান কত মিটার বলো, 10⁻⁻10 মিটার হয়, তাই না? তাহলে এটা ক্যালকুলেশন করো, 5.17 ইনটু 10⁻14 সেকেন্ড ইনভার্স, ঠিক আছে। আচ্ছা, একইরকম আমাদের কি বের করতে বলেছে এখানে তরঙ্গ সংখ্যা, তরঙ্গ সংখ্যা মানে কি নিউ বার দিয়ে আমরা প্রকাশ করি, নিউ বার। আচ্ছা, নিউ বার সমান কি হয় 1/ল্যামডা হয়, তাই না? তাহলে 1/ল্যামডা যদি করা হয় তাহলে এখান থেকে কত আছে তোমার 1/5800 ইনটু 10⁻⁻10, এটা মিটার। 1.72 ইনটু 10⁶ মিটার ইনভার্স আসবে। তাহলে এখান থেকে কি হলো না আমরা হচ্ছে গিয়ে তরঙ্গ কম্পাঙ্ক এবং তরঙ্গ সংখ্যা দুটো বের করে নিতে পারলাম। দেখো, যে কোনো শক্তির একটি বিশেষ রূপ হলো আলো, অর্থাৎ কি আলো যে আমরা দেখতে পাচ্ছি সেটা মানে কি একটা শক্তির সোর্স থেকে আলোটা আসছে। এবার শুরুর দিকে আলোর অনেক ধরনের ঘটনা আছে। এবার এই ঘটনাগুলো ব্যাখ্যা করার জন্য বিজ্ঞানী নিউটন প্রথম একটা থিওরি দিয়েছিলেন, যে থিওরিটা কিনা কর্পাসকুলার থিওরি নামে পরিচিত, কর্পাসকুলার থিওরি, বা এটাকে আমরা বলতে পারি সূক্ষ্ম কণিকার তত্ত্ব, সূক্ষ্ম কণিকার তত্ত্ব, ঠিক আছে। এটা হচ্ছে প্রথম কে দিয়েছিল না নিউটন দিয়েছিল, ঠিক আছে। তো এটা অনুযায়ী উনি কি বলেছিলেন যে আলো যে আসছে সেই আলো মানে কি এক একটা কণিকা, সূক্ষ্ম কণিকা গুলো আসছে, এটা প্রথম কে না নিউটন বলেছিল। এবং এই তত্ত্ব দিয়ে আমরা আলোর প্রতিফলন এবং প্রতিসরণ এগুলো ব্যাখ্যা করতে পারলাম। কিন্তু আলোর আরো কিছু ঘটনা, যেমন ধরে নাও তোমার আলোর ব্যতিচার, তারপরে আলোর বিচ্ছুরণ, এই ঘটনাগুলো কিন্তু আমরা ব্যাখ্যা করতে পারিনি। তো তখন বিজ্ঞানী ম্যাক্সওয়েল উনি কি করলেন না উনি এই যে বিভিন্ন ধরনের তরঙ্গগুলো দেখা যায় সেই তরঙ্গগুলো সম্বন্ধে উনি একটা থিওরি তৈরি করলেন, যে থিওরিটিকে বলা হলো তড়িৎ চৌম্বকীয় তরঙ্গের তত্ত্ব। আমরা এখন সেই তড়িৎ চৌম্বকীয় তরঙ্গের তত্ত্বটা সম্বন্ধে পড়ে নেব। চলো এবার আমরা দেখে নেব কি না ম্যাক্সওয়েলের তড়িৎ চৌম্বকীয় তত্ত্ব। দেখো, ম্যাক্সওয়েল কি না 1864 সালের দিকে উনি এই তত্ত্বটি দিয়েছিলেন। এবং উনি কি লক্ষ্য করেছিলেন, উনি 1864 সালের দিকে লক্ষ্য করেন কি যে যখন কোন একটা প্রবাহের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে, তখন সেই অল্টারনেটিং কারেন্ট যখন যাচ্ছে ওর ভিতর দিয়ে, তখন সেখান থেকে এক ধরনের রশ্মি নির্গত হচ্ছে। যে রশ্মিটা কিরকম না তার ভেতরে সেই রশ্মিটা যে নির্গত হচ্ছে সেই রশ্মিটা তড়িৎ ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্র দুটি ক্ষেত্র দ্বারাই ও হচ্ছে গিয়ে এফেক্টেড হয়। এবং উনি ওই যে উচ্চ কম্পাঙ্কের যে একটা রশ্মি নির্গত হচ্ছিল ওই রশ্মিটাকে নাম দিয়ে দিলেন কি না তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ। দেখো, এই তরঙ্গ তত্ত্বটা তো কিন্তু তখনই ওখান থেকে উদ্ভব হয়, তার আগে পর্যন্ত কিন্তু যে এই যে আমরা আলোকে দেখতে পাচ্ছি সেই আলোটা কিন্তু যে মানে আলো যে ঘটনাগুলো ব্যাখ্যা করার জন্য নিউটনের যে কর্পাসকুলার থিওরি সেটা নিয়ে কিন্তু আমরা এতদিন পর্যন্ত জানতাম। কিন্তু 1864 সালে যখন ম্যাক্সওয়েল তার তড়িৎ চৌম্বকীয়
তত্ত্বটা উনি নিয়ে আসলেন এবং সেখান থেকে উনি কি বললেন, উনি বললেন কি যে আলো মানে সাধারণ যে আলো বা এক্স রে বা হচ্ছে গিয়ে তোমার রেডিও ওয়েভ, এই যে এই ওয়েভ গুলো যখন কোনো শক্তির শোষণ বা বিকিরণ করবে সেটা সবসময় কি হবে না নিরবিচ্ছিন্ন ভাবে ঘটবে। কি বললাম যে ধরে নাও কোনো একটা শক্তির উৎস আছে, ঠিক আছে, শক্তির উৎস আছে, তো তখন সেই শক্তির উৎস থেকে যদি যে আসছে সেই শক্তিটা যখন ছাড়ছে তখন সেই তার কি শোষণ বা বিকিরণ, ও শোষণ করতে পারে আবার বিকিরণ করতে পারে, সেটা নিরবিচ্ছিন্ন হবে মানে কন্টিনিউয়াসলি হবে। কখনো এরকম হবে না যে কিছুটা ছেড়ে দিল আবার থেমে গেল, আবার হচ্ছে গিয়ে কিছুটা যাওয়ার পরে আবার শুরু করলো, এরকম হবে না। ও কন্টিনিউয়াসলি কি করবে না শক্তি ছাড়তে থাকবে। এটা উনি বললেন এবং ওই তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে বললেন আর কি, সেই তরঙ্গ তত্ত্ব থেকে উনি বললেন। নেক্সট কি বললেন, শোষিত বা বিকিরিত শক্তির তরঙ্গ আকারে বিস্তার লাভ করবে। মানে যখন ওই শক্তিটা ওখান থেকেও ছাড়ছে সেটা কি হবে না তরঙ্গ আকারে কিন্তু বেরোবে, তরঙ্গ আকারে সবসময় বেরোবে আর কি। আর কি বললেন, তরঙ্গগুলি তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্র সমন্বয়ে গঠিত হবে। এবং উনি কি বললেন যে তরঙ্গগুলো ওই ছাড়ছে শক্তিটা মানে শক্তির উৎস থেকে যে তরঙ্গটা নির্গত হচ্ছে সেই তরঙ্গটার মধ্যে তড়িৎ ক্ষেত্রও থাকবে আবার চৌম্বক ক্ষেত্রও থাকবে। এবং তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্র সেটা দুটো কিভাবে অবস্থান করবে, যে দেখো তড়িৎ ক্ষেত্রটা যদি এই প্লেন বরাবর যদি যায়, মানে তড়িৎ ক্ষেত্রের ওয়েভটা যদি এই যে বোর্ড দিয়ে আছে বোর্ডের হচ্ছে কি বরাবর গেল, আর তাহলে ম্যাগনেটিক ওয়েভটা কিভাবে যাবে না এই যে বোর্ডের লম্ব ভাবে যাবে, মানে কি এইভাবে যাবে, ঠিক আছে। তাহলে যদি ওয়েভ মানে তড়িৎ ক্ষেত্রটা যদি এইভাবে যায়, তড়িৎ ক্ষেত্র যদি এইভাবে যায় তাহলে ম্যাগনেটিক ওয়েভটা কিভাবে যাবে না এইভাবে যাবে, তার সঙ্গে সবসময় লম্ব ভাবে থাকবে। তড়িৎ ক্ষেত্রটা আর হচ্ছে গিয়ে চৌম্বক ক্ষেত্র সবসময় লম্ব ভাবে তাদের ডিরেকশন বরাবর লম্ব ভাবে যেতে থাকে, ঠিক আছে, উনি এটা বললেন। আর কি হলো যে তরঙ্গগুলি, এটা তো গেল, এবং বিকিরণের বর্ণ তার তরঙ্গ দৈর্ঘ্যের উপর নির্ভর করবে। অর্থাৎ কি যে বিকিরণটা হচ্ছে তার যে বর্ণটা, সে বর্ণটা কিরকম হবে, সেটা লাল হবে না সবুজ হবে না কি হবে, তো সেটা ডিপেন্ড করবে তার তরঙ্গ দৈর্ঘ্য কেমন, তার সেই তরঙ্গ দৈর্ঘ্যের উপর ডিপেন্ড করবে। তাহলে এগুলো পুরোটা কি হলো না ম্যাক্সওয়েলের তত্ত্ব, আমরা এটা বুঝতে পারলাম। আচ্ছা, এই ম্যাক্সওয়েল তত্ত্ব আবিষ্কার হওয়ার পরে ওই যে আলো যে হচ্ছে গিয়ে তরঙ্গ নেচার আছে সেটা কিন্তু ম্যাক্সওয়েলের এই তত্ত্ব আবিষ্কার করার পরেই কিন্তু সেটা আমাদের কাছে আসে আর কি। দেখো আমাদের এরকম ধরনের আমরা কি কি তরঙ্গ তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ সম্বন্ধে জানি, আমরা জানি হচ্ছে কি এক্স রে সম্বন্ধে জানি, গামা সম্বন্ধে জানি, তারপরে হচ্ছে গিয়ে রেডিও ওয়েভ সম্বন্ধে জানি, তারপরে হচ্ছে গিয়ে তোমার মাইক্রোওয়েভ, ইনফ্রারেড, ভিজিবল কার সম্বন্ধে জানি। এবার কার তরঙ্গ দৈর্ঘ্য বেশি কার তরঙ্গ দৈর্ঘ্য কম সেগুলো একটু চট করে একটু আলোচনা করে নিই আর কি। দেখো আমরা এটাকে এইভাবে মনে রাখবো, রেডমি ভি ইউভি এক্স ওয়াই। আচ্ছা এটাকে আমরা মনে রাখতে পারবো, রেডমি ভি ইউভি এক্স ওয়াই, ঠিক। দেখো এটা যদি মনে থাকে তাহলে আমাদের ওখানে যে যতগুলো আমাদের তড়িৎচুম্বকীয় তরঙ্গ আছে তাদের নামগুলো আমরা মনে রাখতে পারবো। দেখো এখানে কি, এখানে আর ফর রেডিও ওয়েভ, ঠিক আছে। আচ্ছা এখান থেকে এম ফর মাইক্রোওয়েভ, আই ফর ইনফ্রারেড, ভি ফর ভিজিবল, ইউভি ফর আল্ট্রাভায়োলেট, এক্স ফর এক্স রে আর ওয়াই ফর গামা। মনে থাকবে, রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, ইনফ্রারেড, ভিজিবল, ইউভি, এক্স রে, গামা। তাই জন্য আমরা যত এদিক থেকে এদিকে যাচ্ছি, রেডিও ওয়েভ থেকে গামার দিকে যাচ্ছি, এদিকে গেলে কি হবে না তোমার এদিকে যত যাচ্ছি কি হচ্ছে না কম্পাঙ্ক মানে নিউ বৃদ্ধি পাচ্ছে, কিন্তু এদিক থেকে যদি এদিকে আসি তাহলে কি হচ্ছে না হচ্ছে গিয়ে ল্যামডা বৃদ্ধি পাচ্ছে। তাহলে রেডিওর ল্যামডা বেশি আর হচ্ছে গিয়ে গামার ল্যামডা কম, কম্পাঙ্ক বেশি। আচ্ছা এখান থেকে আমাদের ভিজিবল রেঞ্জটা, যেটাকে আমরা শুধুমাত্র কিন্তু দেখো এখানে এতগুলো তড়িৎচুম্বকীয় তরঙ্গ আছে তার মধ্যে শুধুমাত্র আমরা ভিজিবল রেঞ্জটাকে দেখতে পাই, এবং ভিজিবল রেঞ্জটা কত থেকে কত, দেখো এটা আরবিট্রারিলি মনে রাখবো আমরা 400 থেকে 800 ন্যানোমিটারের মধ্যে হয় আর কি। 400 থেকে একটু মানে কম থেকে শুরু হয় আর কি, আমরা এটা অ্যাপ্রক্সিমেটলি মনে রাখবো যে 400 থেকে 800 এইটুকু রেঞ্জের মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। বাকি কিন্তু এদিকে আরো অনেক আছে, ওগুলো কিন্তু আমরা দেখতে পাই না, শুধুমাত্র এইটুকু অংশকে আমরা দেখতে পাই,
ঠিক আছে, এগুলো ছিল আমাদের কি না তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ এত ধরনের আছে। আচ্ছা, এখান থেকে তোমার রেডিও ওয়েভ কিসের জন্য ব্যবহার করা হয় বলতো? এটা তো বেতার তরঙ্গে ব্যবহার করা হয়। আচ্ছা, এখান থেকে মাইক্রোওয়েভটা কিসের জন্য ব্যবহার করা হয়? মাইক্রো ওভেন, যে রান্নার কাজে যে ব্যবহার করা হয় মাইক্রো ওভেন, সেখানে তো মাইক্রোওয়েভটা ব্যবহার করা হয়। ইনফ্রারেড কোথায় ব্যবহার করা হয়? ইনফ্রারেড সাধারণত না হচ্ছে কি স্পেকট্রোস্কোপি, তোমরা এটা পড়বে যে কম্পাউন্ডের যে একটা স্ট্রাকচার তৈরি, মানে স্ট্রাকচার কিরকম সেটা সম্বন্ধে জানার জন্য স্পেকট্রোস্কোপি, এনএমআর, সেগুলোতে হচ্ছে কি তোমার আয়ার যে স্পেকট্রা আছে সেটা মানে হচ্ছে আয়ার রশ্মিটা ব্যবহার করা হয়। আচ্ছা, ভিজিবল তো আমরা নরমালি যে আমরা দেখতে পাচ্ছি দেখার জন্য সেটাকে ভিজিবল রেটা ব্যবহার করা হয়। আচ্ছা, আলট্রাভায়োলেটটা কিসের জন্য ব্যবহার করা হয়? না অ্যাস্ট্রোনমি এবং ফরেনসিক অ্যানালিসিসের জন্য ইউভি রশ্মিটা ব্যবহার করা হয়। এক্স রে রশ্মি কিসের জন্য ব্যবহার করা হয়? এক্স রে তো তোমার কি হয়েছে কি ফটোগ্রাফি প্লেট মানে কি এক্স রে তৈরি করতে তোমার এক্স রে ব্যবহার করা হয়, যে আমরা যে হাড়ের ছবি টবি তৈরি করতে এক্স রে ব্যবহার করি। আর গামা রশ্মিটা কিসের জন্য ব্যবহার করা হয়? না ক্যান্সার ট্রিটমেন্টের জন্য গামা রশ্মিটা ব্যবহার করা হয়, যদিও এটা অনেক বেশি হার্মফুল সেই গামা রশ্মিটা। তো এগুলো তোমরা পড়লাম। আচ্ছা, ম্যাক্সওয়েলের তত্ত্ব দিয়ে তো আমরা হচ্ছে গিয়ে কি না হচ্ছে গিয়ে তোমার আলোর যে তোমার ব্যতিচার এবং হচ্ছে গিয়ে বিচ্ছুরণ সেগুলো তো হচ্ছে গিয়ে আমরা এক্সপ্লেন করতে পারলাম, কিন্তু তোমার হচ্ছে গিয়ে ব্ল্যাক বডি রেডিয়েশন এবং ফটো ইলেকট্রিক এফেক্ট এগুলো কিন্তু আমরা ম্যাক্সওয়েলের তত্ত্বের সাহায্যে ব্যাখ্যা করতে পারি না। অর্থাৎ কি আমরা তো তরঙ্গ তত্ত্বের সাহায্যে এগুলো প্রত্যেকটা ব্যবহার মানে হচ্ছে গিয়ে আমরা ব্যাখ্যা করতে পারলাম, কিন্তু এরপরে দেখবো কি আমাদের হচ্ছে গিয়ে যে আলোর আবার দেখবো আমরা কি ওর কিন্তু পার্টিকেল নেচারও আছে। সেই পার্টিকেল নেচার সম্বন্ধে কিন্তু আমরা কার তত্ত্ব পড়বো না নেক্সট পরবর্তীতে আমরা প্লাঙ্কের তত্ত্ব পড়বো। সেই প্লাঙ্কের তত্ত্ব তখন দেখবো যে তখন প্লাঙ্কের তত্ত্বের সাহায্যে আমরা ব্ল্যাক বডি রেডিয়েশন এবং হচ্ছে গিয়ে আলোক তড়িৎক্রিয়া সম্বন্ধে আমরা হচ্ছে কি সেটা পুরোপুরি ব্যাখ্যা করতে পারবো। চলো আমরা এখন একটু স্পেকট্রা সম্বন্ধে জেনে নেব। দেখো, এই বিষয়গুলো আমাদের পরবর্তীতে যখন আমরা অ্যাটমিক স্পেকট্রা পড়বো আর কি, তখন এই বিষয়গুলো আমাদের কাজে লাগবে। তো তাই জন্য আমাদের একটু স্পেকট্রা সম্বন্ধে একটু জেনে নেওয়া দরকার, যে স্পেকট্রা কত ধরনের হয় এবং সেগুলো কি ধরনের নেচার, সেগুলো আমরা একটু হালকা করে একটা আইডিয়া নিয়ে নেব। দেখো, স্পেকট্রা বা বর্ণালী কাকে বলে? বর্ণালী কি জিনিস? যে দেখো, তখন কোনো তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ যখন বিকিরিত হলো, ধরো কোনো একটা শক্তি সোর্স থেকে কোনো একটা তরঙ্গ বিকিরিত হচ্ছে, এবার সেই বিকিরিত তরঙ্গটাকে যদি একটা প্রতিসারক বা ধরো প্রিজমের মধ্যে যদি ফেলা হয়, বললাম একটা প্রিজমের মধ্যে যদি ফেলি, তো একটা রশ্মি গেল সেই প্রিজমের মধ্যে, এবার সেই প্রিজম থেকে যখন ও নির্গত হবে তখন দেখা যাবে কি যে ওই তড়িৎচুম্বকীয় তরঙ্গটা বিভিন্ন লাইটের ইয়েতে ভেঙে যাবে, মানে তার ভিতরে যতগুলো তরঙ্গ দৈর্ঘ্য থাকবে সেই প্রতিটা তরঙ্গ দৈর্ঘ্যে ভিন্ন ভিন্ন ভাবে লাইট গুলো একটা নির্দিষ্ট সজ্জা নিয়ে নেবে, এবং সেই লাইটটাকে আমরা যদি পর্দার মধ্যে ফেলি তাহলে দেখবো কি একটা পটি দেখতে পাবো, একটা বিভিন্ন কালারের পটি দেখতে পাবো। যেমন আমরা যদি হোয়াইট কালারকে যদি আমরা প্রিজমের মধ্যে ফেলি তাহলে সেখান থেকে আমরা বেনিয়া সহকলা সেটাকে পাই, তাই তো? তো ভিভ জিও সেটাকে আমরা ইংলিশে বলতে পারি ভিভ জিওর পাই। তো সেটা কি হয়, বিভিন্ন লাইটে ভেঙে যাচ্ছে এবং সেখানে কি হবে না পরপর তরঙ্গ দৈর্ঘ্যের আকারে ওরা পরপর সেজে যাবে। তো সেটাকে আমরা কি না বর্ণালী বলি আর কি। এবার এই যে বর্ণালীটা যখন তৈরি হচ্ছে, মানে এই যে তরঙ্গটা সৃষ্টি হচ্ছে, মানে বিকিরিত লাইটটা তৈরি হচ্ছে, সেই লাইটটা মানে এই বর্ণালীটা আমরা হচ্ছে দুই ভাবে তৈরি করতে পারি। একটাকে বলবো আমরা এমিশন স্পেকট্রা বলবো, একটাকে বলবো অ্যাবজর্পশন স্পেকট্রা। আচ্ছা, এমিশন স্পেকট্রা বা নিঃসরণ বর্ণালী কাকে বলবো? দেখো, পরবর্তীতে আর ভালো করে এক্সপ্লেন করতে পারবো আর কি, যে এই ধরনের নিউক্লিয়াস আছে, তো তার ভিতরে বিভিন্ন কক্ষপথ আছে। তো এবার ধরো না এই ইলেকট্রনটা বাইরে থেকে শক্তি দেওয়া হলো ইলেকট্রনকে, এখান থেকে বিকিরিত হয়ে ধরে নাও এই শক্তি চলে আসলো। এবার কি হলো, যখন ও এই ইলেকট্রনটা এখান থেকে যখন এখানে গেল, তো যাওয়ার সময় ও কিন্তু কি করেছে না কিছু পরিমাণ শক্তি ও শোষণ করে নিয়ে গেছে। তো তারপরে যখন ব্যাক করে যখন আবার এই স্তরে ফিরে আসবে, তখন ও যত পরিমাণ শক্তি ও শোষণ করে নিয়ে গেছিল সেই শক্তিটাকে কিন্তু ও বাইরে কি করবে না তরঙ্গ আকারে ছেড়ে দেবে, এবং সেই যে বিকিরিত রশ্মিটা মানে সেই যে শক্তিটাকে সেটাকে যদি আমরা বর্ণালীর মধ্যে ফেলি, তো তাহলে আমরা যে রশ্মিটা মানে যে স্পেকট্রাটা পাবো সেটাকে আমরা বলবো এমিশন স্পেকট্রা। বোঝা গেল ব্যাপারটা? মানে কি, যেখানে আমি শক্তি দিলাম সেই শক্তিটা নিয়ে ইলেকট্রনটা এক্সাইটেড হয়ে ও উদ্দীপ্ত অবস্থায় গেল এখানে। এবার উদ্দীপ্ত অবস্থা থেকে ও যখন ব্যাক করে যখন গ্রাউন্ড স্টেটে ফিরে আসবে, সে তখন যে শক্তিটাকে ও ছাড়বে সেই শক্তিটাকে যদি আমরা স্পেকট্রা তৈরি করি তাহলে যে স্পেকট্রাটা পাওয়া যাবে সেটাকে আমরা বলবো এমিশন স্পেকট্রা। এমিশন মানে কি নিঃসরণ স্পেকট্রা এইভাবে তৈরি হচ্ছে। আচ্ছা, অ্যাবজর্পশন স্পেকট্রা মানে কি? অ্যাবজর্পশন স্পেকট্রা মানে এটার ব্যাপারটা এরকম, এবার আমি এর মধ্যে এই কম্পাউন্ডের ভেতরে আমি কি করবো না একটা হোয়াইট লাইট ফেলে দেবো। এবার হোয়াইট লাইট মানে কি, ওর ভেতরে তোমার সবগুলো বেনিয়া সহকলা প্রত্যেকটা তরঙ্গ দৈর্ঘ্যের লাইটই আছে। এবার এখানে এই যে হোয়াইট লাইটটা যে দেওয়া হলো,
এবার হোয়াইট লাইট থেকে এই ইলেকট্রন গুলো স্পেসিফিক তরঙ্গ দৈর্ঘ্যের লাইট গুলোকে শোষণ করবে। তাহলে ধরে নাও এর মধ্যে আমার বেনিয়া সহকলা ছিল, বেনিয়া সহকলা ছিল। এবার বেনিয়া সহকলার মধ্যে ও নীলকে এবং হলুদকেও শোষণ করে নিল। তো তাহলে এবার শোষণ করে নিল, এবার এর মধ্যে থেকে এটাকে আমি পুরো বর্ণালীর মধ্যে ফেললাম। এবার এই যে এই হোয়াইট লাইটটা এখান থেকে যতটা শক্তিও শোষণ করলো, কিছু ইলেকট্রন এখান থেকে স্পেসিফিক কিছু লাইটকেও শোষণ করে নিল, আর বাকি লাইট গুলোকে আমরা কি করলাম না বর্ণালীর মধ্যে ফেললাম। এবং ফেলার ফলে কি হবে, তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাবো, বর্ণালীর মধ্যে দেখবো যে বেনিয়া সহকলা কি পুরোপুরি আর তৈরি হবে, পুরোপুরি তো তৈরি হবে না। তো প্রথমে ধরো বেগুনি তৈরি হলো, তো তারপরে নীলটা বাদ, তারপরে আবার এখান থেকে সহ পর্যন্ত তৈরি হলো, হলুদটা তৈরি হলো না, আবার কালো এটা তৈরি হলো। তো তার ফলে কি হবে, দেখো মাঝখানে যে জায়গাটা গ্যাপ তৈরি হলো সেটাকে আমরা বলবো কি অ্যাবজর্পশন স্পেক্ট্রা। এবং এই স্পেক্ট্রা থেকে আমরা বলতে পারবো যে এখানে কোন কোন ইলেকট্রন গুলো মানে কোন কোন শক্তিও শোষণ করেছে। যে এমিশন স্পেক্ট্রার ক্ষেত্রে কি হবে, আমি পুরো লাইটটা শক্তিটাকে দেব, সেই ইলেকট্রনটা শোষণ করে সেটা এক্সাইটেড স্টেটে যাবে, সেখান থেকে ব্যাক করে গ্রাউন্ড স্টেটে আসবে, এবং তখন যে শক্তিটা ছাড়া করবে সেটাকে এমিশন স্পেক্ট্রা বলবো। আর অ্যাবজর্পশন স্পেক্ট্রার ক্ষেত্রে আমি এক ঝাঁক তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে দিয়ে দেবো, দিয়ে দিলাম। এবার বলা হলো যে ওর মধ্যে তুমি যেগুলো যেগুলো নেবে সেগুলো নিয়ে নাও, তো নিয়ে নিল। এবার আমি ওই জিনিসটাকে আবার পুরো ব্যাক করে আমি দেখছি, দেখে দেখে আমি ওর মধ্যে দেখলাম যে কোন কোন লাইট গুলো ও খেয়ে নিয়েছে। তো যে যে লাইট গুলো খেয়ে নিয়েছে ওর ভেতরে মানে কি ওরা মানে খাওয়ার মতো যে যে আছে তারাই হচ্ছে গিয়ে যে যে খেতে পারে, সেটা আমরা জানি আর কি, কে খেতে পারে ওগুলো। তো যারা যারা খেয়েছে মানে কি তার মধ্যে আমি বুঝতে পারবো যে ওর মধ্যে এ আছে, যে যারা এই লাইট গুলোকে খেতে পারে। তো এইভাবে আমরা কোনো একটা মানে হচ্ছে কি তরঙ্গ দৈর্ঘ্যের স্পেক্ট্রা দিয়ে আমরা বলে দিতে পারবো যে ওর মধ্যে কোন ইলেকট্রন গুলো মানে হচ্ছে কোথায় থেকে কোথায় গেছে। তো সেগুলো আমরা স্পেক্ট্রার সাহায্যে ব্যাখ্যা করতে পারবো। এবার এখান থেকে এই যে এমিশন স্পেক্ট্রা আছে, সেই এমিশন স্পেক্ট্রা সেই বর্ণালীটিকে আবার দুই ভাগে ভাগ করা হয় নিঃসরণকে। এটাকে একটাকে বলা হয় হচ্ছে কি তোমার কন্টিনিউয়াস স্পেক্ট্রা, একটাকে বলা হয় লাইন স্পেক্ট্রা। কন্টিনিউয়াস স্পেক্ট্রাটাকে মানে কি, যে যেখানে প্রতিটা লাইট যদি কন্টিনিউয়াস মানে একটা পটি তৈরি করে, মানে এই লাইট হচ্ছে ধরে নাও এখানে হচ্ছে তোমার নীল আছে, তারপরে হচ্ছে কি ধরো পরপর যদি প্রতিটা লাইট তৈরি হয়, ঠিক আছে, পরপর লাইট যদি তৈরি হয় সেটাকে আমরা বলবো কন্টিনিউয়াস স্পেক্ট্রা। এবার মাঝখানে পুরোটা কালো, তারপরে আবার ধরে নাও হচ্ছে কি হলুদ তৈরি হলো, তারপরে আবার এদিকে ধরে নাও সবুজ তৈরি হলো, মাঝখানে প্রতিটা কিন্তু অন্ধকার জায়গা তৈরি হবে। তো একটা বল লাইন বরাবর যেহেতু একটা তোমার হচ্ছে গিয়ে লাইট তৈরি হচ্ছে, মানে একটা রশ্মি তৈরি হচ্ছে, একটা লাইন তৈরি হচ্ছে, তার জন্য এদেরকে লাইন স্পেক্ট্রা বলা হয় আর কি। তো এই লাইন স্পেক্ট্রা সেটা সাধারণত অ্যাটমের ক্ষেত্রে দেখা যায় আর কি, তাই জন্য এদেরকে আমরা অ্যাটমিক স্পেক্ট্রাও বলবো। চলো এবার আমরা দেখে নেব হাইড্রোজেনের রেখা বর্ণালী সম্বন্ধে। দেখো একটু হয়তো আমরা দেখলাম যে রেখা বর্ণালী কি জিনিস এবং সেটা হাইড্রোজেন কিভাবে সেটা শো করে সেটা সম্বন্ধে আমরা এখন একটু আলোচনা করে নেব। দেখো সেই সময়ে বিজ্ঞানীরা কি করেছিলেন, তারা করেছিলেন কি যে একটা তড়িৎ মক্ষল নল। তড়িৎ মক্ষল নল কি জিনিস ছিল, ওই যে আমরা ক্যাথোড রশ্মি বা অ্যানোড রশ্মি যে প্রমাণ বের করেছিলাম যে একটা কাচের নল ছিল, সেরকম একটা তড়িৎ মক্ষল নল নিয়েছিলেন, ঠিক আছে। তড়িৎ মক্ষল নল নিয়ে তার মধ্যে ক্যাথোড এবং অ্যানোড লাগিয়ে তারা কি করেছিল না এখানে একটা হাই ভোল্টেজ তৈরি করেছিল, এবং হাই ভোল্টেজের সাহায্যে এখানে বিশুদ্ধ হাইড্রোজেন গ্যাস নিয়ে সেই হাইড্রোজেন গ্যাসটাকে কম চাপে সেটাকে কি বলেছিল আয়নে পরিণত করেছিল, করে নিয়ে এটাকে উদ্দীপ্ত করে নিয়ে এখান থেকে যে শক্তিটা তৈরি হয়েছিল সেই শক্তিটাকে তারা একটা বর্ণালী বীক্ষণ যন্ত্রের মধ্যে ফেলেছিল, এবং সেই বর্ণালী বীক্ষণ যন্ত্রের মধ্যে ফেলে এখান থেকে কি ধরনের বর্ণালী পাওয়া যায় সেটা তারা লক্ষ্য করছিলেন। এবার তাদের মধ্যে ধারণা ছিল যে ওই সময় তো তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ তৈরি হয়েছে, ম্যাক্সওয়েলের তত্ত্ব আবিষ্কার হয়েছে, অর্থাৎ কি তাদের ধারণা ছিল যে এদিকে যে রাদারফোর্ড হচ্ছে গিয়ে তার হচ্ছে গিয়ে মডেল তৈরি করলেন, তো তখন তাদের মধ্যে ধারণা ছিল কি যে অ্যাটম তার একটা নিরবিচ্ছিন্ন বর্ণালী তৈরি করা উচিত। কিন্তু তারা দেখলেন কি যে অ্যাটম অর্থাৎ কি হাইড্রোজেন সে কিন্তু একটা হচ্ছে গিয়ে নিরবিচ্ছিন্ন বর্ণালী তৈরি করছে না। তো তার মধ্যে কি ধরনের বর্ণালী পাওয়া যাচ্ছে না, তার মধ্যে বিচ্ছিন্ন বর্ণালী অর্থাৎ কি রেখা বর্ণালী পাওয়া যাচ্ছে। এবং 1885 সালের দিকে বামার নামক একজন সায়েন্টিস্ট উনি এই হাইড্রোজেনের রেখা বর্ণালীগুলোকে নিয়ে এক্সপেরিমেন্ট করতে করতে উনি দেখলেন কি যে হাইড্রোজেনের যে স্পেক্ট্রাটা তৈরি করে সেখান থেকে দৃশ্যমান আলোর মধ্যে যেটাকে খালি চোখেই দেখা যাচ্ছে এই ধরনের চারটা উনি রশ্মিকে মানে এক্সপেরিমেন্ট করে বের করলেন।
এবং সেই 4টা রশ্মি কি কি ছিল, উনি দেখলেন যে 4টা রশ্মি যে তৈরি হয়েছিল সেই 4টা রশ্মি এরকম ছিল। তো যার মধ্যে একটা রং ছিল হচ্ছে লাল, আর একটা রং ছিল হচ্ছে নীলাভ সবুজ, নীলাভ সবুজ ছিল একটা, একটা ছিল হচ্ছে গিয়ে তোমার নীল, আর একটা ছিল হচ্ছে গিয়ে বেগুনি। এই 4 ধরনের লাইট উনি দেখতে পেয়েছিলেন এবং এই 4 ধরনের লাইটের মধ্যে উনি একটাকে নাম দিয়ে দিয়েছিলেন এইচ আলফা। এই নামগুলো ভালো করে মনে রাখতে হবে, কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসে, ভালো করে বলছি। দেখো এটাকে এইচ আলফা, একটাকে নাম দিয়েছিলেন এইচ বিটা, একটাকে নাম দিয়েছিলেন এইচ গামা, একটাকে বলেছিলেন এইচ ডেল্টা। কি বললেন, বামার হাইড্রোজেনের মধ্যে সেটাকে তড়িৎ মক্ষল নলের মধ্যে উদ্দীপ্ত করে সেখান থেকে যে শক্তিটা পাওয়া গেল সেই শক্তিটাকে বর্ণালী বীক্ষণ যন্ত্রের মধ্যে ফেলে নিয়ে সেটাকে উনি স্পেক্ট্রাগুলো লক্ষ্য করলেন এবং দেখলেন সেখানে কন্টিনিউয়াস স্পেক্ট্রা, মানে কি, যেমন আমরা সাদা লাইটকে বর্ণালী বীক্ষণ যন্ত্রের মধ্যে ফেললে সেখানে বেনিয়া সহকলা পরপর দেখা যায়, মাঝখানে কোনো গ্যাপ থাকে না। কিন্তু হাইড্রোজেনের ক্ষেত্রে দেখা গেল কি, যে সেখানে যে কিছুটা জায়গায় বেগুনি তৈরি হলো, আবার মাঝখানে অন্ধকার জায়গা, তারপরে আবার নীল আলো তৈরি হলো, তারপরে আবার মাঝখানে অন্ধকার জায়গা, তারপরে নীলাভ সবুজ তৈরি হলো, মাঝখানে আবার অন্ধকার জায়গা, তারপরে লাল তৈরি হলো। এইভাবে কি হচ্ছে, একটা লাইন বরাবর লাইন কালো জায়গা, লাইন কালো জায়গা, এবার একটা স্পট তৈরি হবে। যেহেতু লাইন বরাবর তৈরি হলো তাই জন্য একটা লাইন স্পেক্ট্রা বলা হলো। এবার তার মধ্যে থেকে যেটা লাল বর্ণ তৈরি হলো সেটাকে এইচ আলফা বলা হলো, যেটা নীলাভ সবুজ তৈরি হলো সেটাকে এইচ বিটা বলা হলো, যেটা গামা, যেটা নীল তৈরি হলো সেটাকে এইচ গামা বলা হলো, আর হচ্ছে বেগুনি বর্ণটাকে এইচ ডেল্টা বলা হলো। এবার এই যে লাইট গুলো পাওয়া গেল, এই যে রশ্মিগুলো পাওয়া গেল, এই রশ্মিগুলোর যে তরঙ্গ সংখ্যা এবং তরঙ্গ দৈর্ঘ্য বের করার জন্য বামার একটা এম্পিরিক্যাল ফর্মুলা তৈরি করলেন। মানে কি, তাদের প্রত্যেকের যে তরঙ্গ সংখ্যা কি হবে, অর্থাৎ তরঙ্গ সংখ্যা মানে কি, যে 1 সেন্টিমিটারের মধ্যে কতগুলো তরঙ্গ অবস্থান করছে। তো সেটা জানার জন্য উনি ওই সময় একটা এম্পিরিক্যাল ফর্মুলা তৈরি করলেন এবং সেই এম্পিরিক্যাল ফর্মুলাটা আমরা আপাতত মুখস্থ রাখবো এবং আমরা পরের দিন যখন আমরা বোরের তত্ত্ব পড়বো তখন সেই এম্পিরিক্যাল সম্বন্ধে পুরো ডিটেলস আমরা পাবো আর কি। আপাতত যেহেতু আমাদের আজকে আমরা কিছু হোমওয়ার্ক নেবো, যেগুলোর মধ্যে হোমওয়ার্ক সময় আমি কিছু ম্যাথ করতে দেবো, তখন এই এম্পিরিক্যাল ফর্মুলা দিয়ে কিন্তু সেই ম্যাথ গুলো হবে। তোমরা আপাতত এটা মুখস্থ রাখবে, আমি কালকে মানে পরের দিন এটা পুরো ডিটেলসে বলবো। দেখো সেই এম্পিরিক্যাল ফর্মুলা কি, নিউ বার ইজ ইকুয়ালস টু আর ইন্টু 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। ঠিক আছে, এবার এটা দিয়ে আমরা কি করতে পারবো না, এদের তরঙ্গ সংখ্যা বের করতে পারবো। তরঙ্গ সংখ্যা বের করতে গেলে তো আমরা তো ল্যামডাও বের করতে পারবো, কারণ তরঙ্গ সংখ্যার সঙ্গে ল্যামডার কি সম্পর্ক না, ব্যস্তবিন্দুর সম্পর্ক কি হয়, যে নিউ বার ইজ ইকুয়ালস টু কি হয়, 1/λ হয়, তাই না? তাহলে আমরা যদি নিউ বার বের করে ফেলতে পারি তাহলে তরঙ্গ দৈর্ঘ্য বের করে ফেলতে পারবো। আচ্ছা, এখান থেকে কোনটা কি একটু চট করে বলে দিই। এবার এখান থেকে আর, ক্যাপিটাল আর, সেটাকে বলা হয় রিডবার্গ ধ্রুবক বা রিডবার্গ কনস্ট্যান্ট। এটা কি রিডবার্গ ধ্রুবক? রিডবার্গ ধ্রুবক। আচ্ছা, এটার একটা নির্দিষ্ট মান আছে, যে মানটা কত, এই মানটা তখন মনে রাখার জন্য সিম্পল আমি ট্রিক্স বলে দিচ্ছি, মনে রাখবে 109678। ঠিক আছে, 109678 সেন্টিমিটার ইনভার্স। এটা কিন্তু আমরা সিজিএস প্রত্যেকে কিন্তু আমরা সেন্টিমিটারে বসাবো। ঠিক আছে, এখানে যেহেতু আমরা আর এর মান কিন্তু সেন্টিমিটারে বসাচ্ছি, মিটারে কিন্তু এর মানটা অন্যরকম হয়। সেই মিটারের মান আমরা নেবো না এখন, আপাতত এটাই মনে রাখবো 109678 সেন্টিমিটার ইনভার্স। সেটা হচ্ছে একটা কনস্ট্যান্ট, যেটা হচ্ছে রিডবার্গ ধ্রুবক বলা হয়। এই সেই রিডবার্গ ধ্রুবকের মান এটা। আচ্ছা, এখান থেকে n1 এবং n2 কি জিনিস সেটা একটু ডিটেলসে আসি। দেখো, এটা পুরো ডিটেলস আমি এখনই নেবো না, কিন্তু জাস্ট একটু বলে নিই যে একটা পরমাণু, যে হাইড্রোজেন যে পরমাণু আছে, সেই পরমাণু নিউক্লিয়াস আছে। এবার নিউক্লিয়াসের পরে বিভিন্ন রকম কক্ষপথ আছে, এই কক্ষপথগুলোকে আমরা n দিয়ে প্রকাশ করব। ঠিক আছে, এবার ধরে নাও এখানে হচ্ছে গিয়ে n1 মানে হচ্ছে গিয়ে যখন ধরে নাও এখানে একটা ইলেকট্রন ছিল,
এখানে একটা ইলেকট্রন ছিল, এটা ফার্স্ট 1 নম্বর কক্ষপথ, এটা 2 নম্বর কক্ষপথ, 3 নম্বর কক্ষপথ, 4 নম্বর কক্ষপথ, এরকম করে কক্ষপথ গুলো আছে আর কি, যেটাকে বিভিন্ন রকম কক্ষপথ গুলো আছে। এবার আমি কি বলছি যে অ্যাটম গুলো এরা কিন্তু কি তোলে না, এমিশন স্পেক্ট্রা দেখায়, মানে কি সরণ বর্ণালী দেখায়। এটা কি হয়, যখন এখান থেকে শক্তি দেওয়া হলো এই ইলেকট্রনটাকে, এবার এই শক্তি নিয়ে ইলেকট্রনটা হায়ার স্তরে গেল, উচ্চ শক্তি স্তরে গেল। এবার এই উচ্চ শক্তি স্তর থেকে যখন আবার ব্যাক করে ও গ্রাউন্ড স্টেটে আসতে পারে, এবার ও গ্রাউন্ড যখন ও হায়ার এক্সাইটেড স্টেট থেকে যখন ও গ্রাউন্ড স্টেটে আসছে, সেখান থেকে ও এখানে মানে যখন উদ্দীপ্ত অবস্থা থেকে ও যে কোনো কক্ষপথে আসতে পারে। এবার কথা হচ্ছে গিয়ে এই যে N2 মানে হচ্ছে কোথায় থেকে আসছে, মানে কত নম্বর কক্ষপথ থেকে কত নম্বর কক্ষপথে আসছে। কেননা যখন ও উচ্চ শক্তি স্তরে নিম্ন শক্তি স্তরে যাবে, তখন ও শক্তিটা কিন্তু বাইরে রেডিয়েশন আকারে ছাড়বে। তাহলে এখান থেকে কি বললাম যে N2 মানে কোথায় থেকে আসছে, আর N1 মানে কত নম্বর কক্ষপথে আসছে। নিউ বার ইজ ইকুয়ালস টু 1/2 স্কয়ার মাইনাস 1/n স্কয়ার। এটা হচ্ছে কি বামারের ক্ষেত্রে এই এইচ আলফা এইচ বিটা গামা বের করার সূত্রটা। এবার এই ক্ষেত্রে যদি n এর মান, এই ব্যাপারটা একটু ভালো করে মনে রাখতে হবে, কিন্তু আমাদের পরীক্ষা হলে এইচ আলফা তরঙ্গ দৈর্ঘ্য বের করতে বলবে, এইরকম কোশ্চেন আসবে। যদি n এর মান 3 হয়, তাহলে আমরা যে রেশিওটা পাবো সেটাকে বলবো হচ্ছে কি এইচ আলফা। যদি n এর মান 4 হয়, তাহলে যেটা পাবো সেটাকে বলবো আমরা এইচ বিটা। যদি n এর মান 5 হয়, তাহলে আমরা পাবো হচ্ছে কি এইচ গামা। আর n এর মান যদি 6 হয়, তাহলে পাবো হচ্ছে কি আমরা এইচ ডেল্টা। যদি পরীক্ষায় বলে যে হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে উদ্দীপ্ত ইলেকট্রনটি 3 নম্বর কক্ষপথ থেকে 2 নম্বর কক্ষপথে আসছে, তাহলে তার ক্ষেত্রে কোন রশ্মিটি পাওয়া যাবে, এইচ আলফা না এইচ বিটা না এইচ গামা না এইচ ডেল্টা। তাহলে সেটাকে বলবো 3 থেকে যদি আসে, তাহলে আমরা কি পেলাম যে আলফা, এইচ আলফা পাবো। এইটাতে আমরা পড়লাম হচ্ছে বামার সারি, যেখানে কি না সবগুলো ইলেকট্রন 2 নম্বর কক্ষপথে এসেছিল। এবার সমকালীন সময়ে বামার ছাড়াও আরো অন্যান্য সায়েন্টিস্ট, আরো 5 জন সায়েন্টিস্ট, তারা হাইড্রোজেনের ওই বর্ণালীগুলো নিয়ে আরো ভালোভাবে এক্সপেরিমেন্ট করে দেখলেন কি যে তারাও আরো ভিন্ন ভিন্ন রেখাগুলো পেলেন, এবং সেই রেখাগুলো কি হচ্ছে ভিন্ন কক্ষপথ থেকে বিভিন্ন কক্ষপথে যদি আসে, তাদের জন্য ভিন্ন ভিন্ন কক্ষপথগুলো পাওয়া গেল। এবার আমরা দেখে নেব যে এখানে হাইড্রোজেনের টোটাল 6 ধরনের বর্ণালী পাওয়া যায়। হাইড্রোজেন টোটাল 6 ধরনের বর্ণালী পাওয়া যায়, এবং 6 ধরনের সায়েন্টিস্টের নাম অনুযায়ী সেই 6 ধরনের সারিগুলো আমরা সম্বন্ধে এখন পড়ে নেব, এবং সেটা কিভাবে ট্রিক্স দিয়ে মনে রাখা যায় সেগুলো কিন্তু পরীক্ষায় আসে, যে হাইড্রোজেনের 6 ধরনের সারিগুলির নাম লিখো আর কি। তো সেটা কিভাবে ট্রিক্স দিয়ে মনে রাখা যায় সেটা আমরা এখন শিখে নেব। দেখো, ইলেকট্রন গুলো যখন 3, 4, 5, 6 নম্বর কক্ষপথ থেকে 2 নম্বর কক্ষপথে আসছিল, তখন সেটাকে আমরা বললাম কি বামার সারি বলেছিলাম। একই রকমের বামার সারি ছাড়াও আরো 5টা সারি আছে। সেটা কি, একটাকে বলে লিম্যান সারি, একটা হচ্ছে কি ফুন সারি, একটা হচ্ছে ব্র্যাকেট সারি, একটা হচ্ছে হামফ্রিস, একটা প্যাশন। এই টোটাল এতগুলো সারি আছে। এবার এই নামগুলোকে আমরা পরপর একটা সূত্র দিয়ে আমরা মনে রাখবো। চলো এই সূত্র তোমরা মনে রাখবে। সেটা হচ্ছে গিয়ে হামফু ব্র্যাকেটে পাশ বালিশ। এটা ট্রিক্স হিসেবে মনে রাখতে পারো। সেটা কি, হামফু ব্র্যাকেটে পাশ বালিশ। এর মধ্যে দেখো 6টা নাম লুকিয়ে আছে। কিভাবে, এখানে হাম ফর হচ্ছে গিয়ে হামফ্রিস, ফু মানে হচ্ছে গিয়ে ফুন্ড, এখানে ব্র্যাকেট মানে তো ব্র্যাকেটই, ব্র্যাকেট সারি। এখানে পাস ফর হচ্ছে প্যাশন, এখানে বা ফর বামার, লি ফর লিম্যান। মনে থাকবে, সিম্পল ট্রিক্স, হামফু ব্র্যাকেটে পাশ বালিশ। আচ্ছা, এবার দেখো এখান থেকে আমরা কি যে এদের পরপর সাজাবো আর কি, কখন আসলে এন এর মান কি হলে সেটা কি হবে। দেখো এবার এটা আমরা কি এদিক থেকে আমরা লিখবো আর কি, লিম্যান থেকে হামফ্রিস থেকে আসবো। তাহলে প্রথমে হচ্ছে কি লিম্যান সারি,
তারপর হচ্ছে বামার, তাহলে হামফ্রিজ। আচ্ছা, এবার এখান থেকে দেখো যে এদের ক্ষেত্রে কমন সূত্রটা কি, নিউ বার ইজ ইকুয়ালস টু আর ইনটু 1/n1 স্কয়ার মাইনাস 1/n2 স্কয়ার। দেখো এই n1 এর মান কি হবে তার উপরে বিভিন্ন সারিগুলো তৈরি হবে আর কি। যদি এদের ক্ষেত্রে যদি n1 এর মানটা যদি 1 হয়, অর্থাৎ কি, যদি ইলেকট্রনগুলো 2 নম্বর বা 3 নম্বর বা 4 নম্বর বা 5 নম্বর বা 6 নম্বর কক্ষপথ থেকে যদি 1 নম্বর কক্ষপথে আসে, তাহলে সেটাকে আমরা বলবো কি লিম্যান সারি। ঠিক, n1 এর মান যদি 2 হয় এবং n2 এর মান আমার 3, 4, 5, 6 ডট ডট যদি হয়, তাহলে 2 নম্বরে আসলে কি কক্ষপথ আমরা একটু আগে বললাম কি, বামার সারি। আচ্ছা, একইভাবে n1 এর মান যদি 3 হয় এবং n2 এর মান যদি 4, 5, 6 হয় আর কি, মানে 4, 5, 6 নম্বর কক্ষপথে যদি 3 নম্বর কক্ষপথে যদি ইলেকট্রন গুলো আসে, তাহলে সেটাকে আমরা কি বলবো না, প্যাশন সারি বলবো। একইভাবে n1 এর মান যদি 4 হয় এবং n2 এর মান যদি 5, 6 হয়, মানে 5, 6 কক্ষপথে যদি 4 নম্বর কক্ষপথে আসে, সেটাকে আমরা কি ব্র্যাকেট সারি বলবো। একই রকম ভাবে n1 এর মান যদি 5 হয় এবং n2 এর মান যদি তোমার 6 হয়, তাহলে সেটা কি, অর্থাৎ কি 6 থেকে যদি 5 এ আসে, তাহলে সেটাকে আমরা বলবো কি ফুল সারি বলবো। একই রকম ভাবে তোমার যদি n2 এর মান যদি 6 হয় এবং n3 এর মান যদি 7 হয় আর কি, অর্থাৎ কি 7 নম্বর কক্ষপথ থেকে যদি 6 নম্বর কক্ষপথে যদি ইলেকট্রন গুলো আসে, তাহলে সেটাকে আমরা বলবো কি হামফ্রিজ সারি। তো তাহলে এইভাবে টোটাল 6 ধরনের সারি হতে পারে, এবং কোথায় থেকে কোন ইলেকট্রন আসছে সেখান থেকে আমরা বলে দিতে পারবো। যে তোমাকে এরকম কোশ্চেন দিতে পারে যে ইলেকট্রনটা হচ্ছে গিয়ে তোমার 5 নম্বর কক্ষপথ থেকে 3 নম্বর কক্ষপথে আসলো, আসার ফলে তার ক্ষেত্রে তার তরঙ্গ দৈর্ঘ্য কি হবে এবং যে সারিটা পাওয়া যাবে সেই সারিটার নাম কি হবে। এই ধরনের কিন্তু তোমাদের ম্যাথ করতে হবে। চলো আমরা এখন দেখে নেব কি না রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতা। ঠিক আছে, দেখো রাদারফোর্ডের তো পরমাণু মডেলের সম্বন্ধে আমরা পরমাণু সম্বন্ধে একটা ধারণা পেয়েছিলাম, কিন্তু রাদারফোর্ডের পরমাণু মডেল দিয়ে আমরা অনেকগুলো ঘটনাকে ব্যাখ্যা করতে পারি না। তো সেই ঘটনাগুলোর মধ্যে বিশেষ করে দুটি ঘটনা যেটা আমরা আগেও পড়েছি, কিন্তু তাও আমাদেরকে এটা গুরুত্বপূর্ণ পার্ট, সেটা আমাদেরকে মনে রাখতে হবে। এবং সেটা কি না, রাদারফোর্ডের প্রথম যে সীমাবদ্ধতা ছিল সেটা হচ্ছে গিয়ে ম্যাক্সওয়েলের যখন চুম্বকীয় তরঙ্গের যে তত্ত্বটা পাওয়া গেল, সেখানে কি বলেছিলেন ম্যাক্সওয়েল, না যখন একটা কোনো চার্জ পার্টিকেলকে কেন্দ্র করে অন্য একটা চার্জ পার্টিকেল যখন ঘুরবে, তখন সে কি করবে না হচ্ছে নিরবিচ্ছিন্নভাবে শক্তি ছাড়তে থাকবে। এবার রাদারফোর্ড কি বলেছিল যে এইখানে মাঝখানে নিউক্লিয়াস থাকবে আর তার চারিদিকে ইলেকট্রন গুলো ঘুরবে। এবার এটা একটা চার্জ পার্টিকেল কেন্দ্র করে আরেকটা চার্জ পার্টিকেল ঘুরছে। এবার এই চার্জ পার্টিকেল যদি ঘুরতে থাকে তাহলে কি করবে, শক্তি ছাড়তে থাকবে, নিরবিচ্ছিন্নভাবে শক্তি ছাড়বে। এবার যদি ছাড়তে থাকে তাহলে কি করবে, এই ইলেকট্রনটা এক সময় গিয়ে কি করবে, এই নিউক্লিয়াসের মধ্যে গিয়ে পড়বে। তাহলে নিউক্লিয়াসের মধ্যে যদি পড়ে, তাহলে অ্যাকর্ডিং টু রাদারফোর্ড তাহলে কি হবে যে এর পরমাণু কখনোই সুস্থিত না, পরমাণু সবসময় ভেঙে যাচ্ছে। তো সেটা একটা রাদারফোর্ড, এটার যে মানে এই কারণটা এটা কিন্তু ব্যাখ্যা করতে পারেননি রাদারফোর্ড, এটা একটা রাদারফোর্ডের ড্রব্যাক। আর দ্বিতীয় ড্রব্যাক কি, যে যখন যদি এখান থেকে ইলেকট্রন গুলো নিরবিচ্ছিন্নভাবে শক্তি ছাড়ে, তো তাহলে এই শক্তিটাকে যদি আমরা প্রিজমের মধ্যে ফেলি, তো তাহলে এখান থেকে আমরা কি পাবো না কন্টিনিউয়াস স্পেকট্রা, অর্থাৎ কি আমরা নিরবিচ্ছিন্ন বর্ণালী পাবো। কিন্তু আমরা এক্ষুনি দেখলাম যে হাইড্রোজেনের ক্ষেত্রে যে বর্ণালী পাওয়া গেল, সেই বর্ণালী কিন্তু একটা রেখা বর্ণালী পাওয়া গেছে। তো হাইড্রোজেন কেন নিরবিচ্ছিন্ন বর্ণালী না দেখিয়ে কেন রেখা বর্ণালী দেখালো, সেটার কিন্তু এক্সাক্ট ব্যাখ্যা কিন্তু রাদারফোর্ড দিতে পারেননি। এই দুটাই ছিল হচ্ছে রাদারফোর্ডের মেন ড্রব্যাক। এবং আরো তাছাড়াও আরো অন্যান্য অনেকগুলো ড্রব্যাক ছিল, যে যেমন রাদারফোর্ড ইলেকট্রনের গতিবেগ কি হবে বা কক্ষপথের ব্যাসার্ধ কি হবে সেটা সম্বন্ধে উনি তেমন কোনো ধারণা দিতে পারেননি। এবং রাদারফোর্ড হচ্ছে গিয়ে কক্ষক সম্বন্ধে কোনো ধারণা দেয়নি। এবং রাদারফোর্ড শুধুমাত্র বলেছিলেন যে নিউক্লিয়াসের মধ্যে প্রোটন অবস্থান করে, অর্থাৎ রাদারফোর্ড কিন্তু নিউটন সম্বন্ধে কোনো ধারণা উনি দিতে পারেননি। তো এগুলো কি ছিল না রাদারফোর্ডের ড্রব্যাক। দেখো আজকে ক্লাসে আমরা কি কি শিখলাম, প্রথম থেকে যদি আমরা এগুলোকে ভাবি, তো তাহলে আমরা প্রথমে কি বললাম, থমসন মডেল সম্বন্ধে পড়লাম এবং দেখলাম থমসন মডেল পুরোপুরি সেটা ব্যাখ্যা করতে পারলো না। তো তারপরে আমরা কার পড়লাম না রাদারফোর্ডের মডেল সম্বন্ধে পড়লাম, এবং রাদারফোর্ডের মডেল অনেকটাই পরমাণু সম্বন্ধে স্বচ্ছ ধারণা দিল।
তারপরে দেখলাম আমরা ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় তরঙ্গ সম্বন্ধে পড়লাম, এবং সেখান থেকে আমরা বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে যে বিভিন্ন ধরনের তরঙ্গ দৈর্ঘ্য কাকে বলে, তরঙ্গ সংখ্যা কাকে বলে, তারপরে হচ্ছে গিয়ে তরঙ্গ গতিবেগ কাকে বলে, তো এগুলো সম্বন্ধে এখানে পড়লাম, এবং তাদের মধ্যে সম্পর্কগুলো কি সেগুলো সম্বন্ধে আমরা আলোচনা করলাম। এবং আর কি পড়লাম এখান থেকে, হাইড্রোজেনের যে রেখা বর্ণালী সেটা কেন তৈরি হলো, এবং তার মানে বামা সারি বা লিম্যান সারি সেটা কিভাবে কোথায় থেকে কোন কক্ষপথ থেকে কোন কক্ষপথে আসলে কোন সারি পাওয়া যাবে সেটা সম্বন্ধে আমরা এখানে পড়লাম। এবং আর কি পড়লাম না, রাদারফোর্ডের ড্রব্যাক পড়লাম। তো আজকে ক্লাসে আমরা প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব সেটা ব্যাখ্যা করছি না, আমরা নেক্সট ক্লাসে প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব এবং বোরের যে তত্ত্বগুলো সেগুলো সম্বন্ধে আলোচনা করব। তাহলে আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করছি। আজকের ক্লাসটি তোমার যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। তুমি যদি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে চাও তাহলে নিচে ডেসক্রিপশনে দেওয়া ফোন নম্বরে এখনই কন্ট্যাক্ট করো।